আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা সবাই আমার সাউন্ড শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্টে জানাও তো সবকিছু ঠিকঠাক আছে কিনা? অনেকেই সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, অল ওকে। তাহলে আমরা শুরু করি। তো আমরা আজকে পরিমাণগত রসায়ন ২ নাম্বার ক্লাসটা করব। তো প্রথম টপিকটা হচ্ছে আমাদের যে ঘনমাত্রা। ঘনমাত্রাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এস দ্বারা প্রকাশ করি। এস দ্বারা প্রকাশ করি। আর এর এককটা কি? এককটা আমরা মোলার বলি বা তোমার এটাকে মোল পার লিটারও বলে থাকি। মোল পার লিটারও বলে থাকি। আর এই বড় হাতের এম দ্বারাও এই মোল পার লিটারকেই কিন্তু বোঝানো হয়। তুমি যেটা খুশি সেটা ইউজ করতে পারো। যেটা খুশি সেটা ইউজ করতে পারো। আচ্ছা, সব ঠিক আছে বলতেছে। আচ্ছা, ঠিক আছে। আমরা শুরু করি। আচ্ছা, এই যে ঘনমাত্রা রিলেটেড যত সূত্র আছে, ঘনমাত্রা রিলেটেড যত সূত্র আছে সেই সূত্রগুলো আমরা একটু আগে দেখি। কি কি সূত্র আছে মেইনলি? আচ্ছা, এর আগে আমরা মোল সংখ্যা n দিয়ে কিন্তু কিছু লিখে দিয়েছিলাম। তো সেটা কিন্তু এটার সাথে ইনক্লুড মোল সংখ্যা n ইকুয়াল আমরা কি কি লিখে দিয়েছিলাম? আমরা লিখে দিয়েছিলাম w বাই m n বাই na, যেখানে n হচ্ছে আমাদের অণুর সংখ্যা। এরপরে আরো লিখে দিয়েছিলাম যে vstp বাই 22.4 লিটার আর কি। এটা আমাদের লিটার হবে 22.4 লিটার। এটা আমাদের কিন্তু এসটিপি হইতে পারে, এনটিপি হইতে পারে, আবার এসএটিপি হইতে পারে, তাই না? তো এনটিপির ক্ষেত্রে কি হবে? ভি এনটিপি সেক্ষেত্রে আমাদের তোমার 24.05। এটা যখন ভি এসএটিপি হয়ে যাবে, এসএটিপি হয়ে যাবে, তখন আমাদের কত হবে নিচে? 24.789। আর এইগুলা কিন্তু সবই লিটার। এগুলা কিন্তু সবই লিটার। এই যে 24.05 এটাও কিন্তু আমাদের লিটার। আচ্ছা, এছাড়াও আমরা n সমান কি লিখতে পারি? n সমান আরো কিন্তু লিখতে পারি আমরা n ইকুয়াল পিভি বাই আরটি লিখতে পারি। ওই যে পিভি ইকুয়াল এনআরটি, এটা দিয়ে আমরা লিখতে পারি। আরো সূত্র লিখতে পারি আমরা তোমার এই যে ভিএস এইটাই মূলত আমরা আজকে ইউজ করব। n ইকুয়াল ভিএস এই ঘনমাত্রাতে। এস তোমার ঘনমাত্রা। আর ভিটা কি? ভিটা হচ্ছে আয়তন। এখানে ভিটা কিন্তু অবশ্যই লিটারে। এটা ভিটা অবশ্যই লিটারে। তুমি যদি মিলিলিটারে ইউজ করতে চাও তাহলে সেই ক্ষেত্রে এরকম করতে হবে, ভি মিলিলিটার আর এস ডিভাইডেড বাই 1000 এই সূত্রটা ইউজ করতে হবে। তুমি যেটা খুশি সেটা ইউজ করতে পারো কিন্তু। এছাড়াও কিন্তু আরো সূত্র রয়েছে যে n ইকুয়াল আমরা লিখতে পারি তোমার কিউ বাই ইএফ। কিউ বাই ইএফ কিউ বাই ইএফ আবার কিউ এর জায়গায় আমরা কিন্তু আইটি বসাই দিতে পারি। তাহলে n বা মোল সংখ্যা ইকুয়াল এতগুলো সূত্র কিন্তু আমরা লিখতে পারি। এখন যে কোনোটার সাথে যে কোনোটা আমরা সমানভাবে লিখতে পারি। আমাদের দরকার হচ্ছে এই যে vs এর সাথে n বাই n এর দরকার হচ্ছে। তো vs ইকুয়াল n বাই n এ লিখতে পারি। vs ইকুয়াল w বাই m লিখতে পারি। vs ইকুয়াল কিউ বাই ইএফ লিখতে পারি। এফটা কি? এফটা হচ্ছে 96,500। 96,500 তোমরা জানো আর কি। 1 ফ্যারাড সমান 96,500 কুলম্ব। এই সেই এফ। এটা কিন্তু তড়িৎ রসায়নের আর কি। ঠিক আছে? তো একবারে আমি আর কি সবকিছু লিখে দিয়েছি। আর এটা মনে রাখবা ভাইয়া, এসটিপি, এনটিপি, এসএটিপি। এসটিপি, এনটিপি, এনএটিপি। এখন এখানে তাপমাত্রা একটু ভিন্নতা আছে না? তাপমাত্রা কিন্তু একটু ভিন্নতা আছে। তো আমরা তাপমাত্রাগুলো জেনে নিই। তোমার এসটিপির ক্ষেত্রে আমরা 0 ডিগ্রি সেন্টিগ্রেড বিবেচনা করব এবং এনটিপির ক্ষেত্রে এনটিপি এনটিপির ক্ষেত্রে আমরা 20 ডিগ্রি সেন্টিগ্রেড কনসিডার করব এবং এসএটিপির ক্ষেত্রে আমরা 25 ডিগ্রি কনসিডার করব। 25 ডিগ্রি কনসিডার করব। ঠিক আছে? আচ্ছা, মাহিন বলতেছে সাউন্ড কম, ল্যাপটপ ফুল।
ভলিউম তারপরেও সাউন্ড কম। ল্যাপটপে অবশ্য একটু কম সাউন্ডই শোনা যায়। ল্যাপটপে অবশ্য আচ্ছা, আমার এখানে কিন্তু সব ঠিকঠাক আছে কিন্তু। আমার এখানে কিন্তু সব ঠিক আছে কিন্তু। আচ্ছা, শান্তা ইসলাম বলতেছে সব ঠিক আছে। তাহলে তোমাদের ল্যাপটপে হয়তো সাউন্ড কম। আচ্ছা, আমরা শুরু করি। আচ্ছা, তাহলে এইগুলো আমাদের কিন্তু জেনে রাখতে হবে। আমাদের মূলত আজকে কোনটা কোনটা লাগবে জানো? আমাদের এই যে n ইকুয়াল vs লাগবে, এবং এই যে এই দুইটা লাগবে আমাদের আজকে বেশি। এই দুইটা আজকে আমাদের বেশি লাগবে। তারপরে এইগুলা তো অহরহ লাগবে, যেখানে সেখানে পরিমাণগত রসায়ন মানে এই যে এইগুলা বিশেষ করে। তো এইগুলা আমরা একটু বেশি বেশি মনে রাখবো। এনটিপি এসএটিপি খুব একটা আসে না, তারপরেও জেনে রাখতে পারো, ঠিক আছে? কখন দিয়ে দেয় বলা যায় না। তবে পিভি বাই আরটি এটাও মাঝে মধ্যে কিন্তু লাগে, কিন্তু এটাও মাঝে মধ্যে লাগে আর কি। আচ্ছা, আমরা আহ পরবর্তী ইয়েতে যাই। আমরা মোলারিটি সম্পর্কে একটু পড়ি। কি সম্পর্কে? মোলারিটি। মোলারিটি মোলারিটির তোমার তো ঘনমাত্রা তিনটা, তাই না? মোলারিটি, মোলালিটি, নরমালিটি। তো মোলারিটির ক্ষেত্রে আমরা এককটা কি পড়ি? এককটা কি পড়ি বলো তো? একক, এই যে এইটা অথবা এইটা অথবা মোল পার লিটার। এই যে মোলার অথবা মোল পার লিটার, এটা আমরা জানি, তাই না? এটা আমরা জানি। তো এই যে মোল পার লিটার, এটা মানে কি? মোল পার লিটার এটা মানে এরকম না যে তোমার উপরে তোমার মোল থাকবে এবং নিচে থাকবে লিটার। লিটার লিটার থাকবে, নট মিলিলিটার। লিটার থাকবে, ঠিক আছে? লিটার। তাহলে আমরা বলতেই পারি তোমার, আচ্ছা, এটা একটু, এটা গেল মোলারিটি। এরপর আমরা মোলালিটি দেখি। মোলালিটি, মোলালিটি। তো মোলালিটি তোমার, এই এস কে আমরা কি দ্বারা প্রকাশ করি বলো তো? এস দ্বারা প্রকাশ করি। আর এই মোলালিটিকে আমরা ছোট হাতের এম দ্বারা প্রকাশ করি। ছোট হাতের এম, কিন্তু ছোট হাতের এম। বড় হাতের এম হইলে কিন্তু ওইটা আণবিক ভর হয়ে যাবে। বড় হাতের এম হইলে ওইটা আণবিক ভর হয়ে যাবে। তো আমি আরেকবার লিখে দিই না এখানে যে, আচ্ছা, ওইটা গেল। আর বড় হাতের এম ইকুয়াল আণবিক ভর। আণবিক ভর এই দুইটা কিন্তু গুলাই ফেলা যাবে না, ঠিক আছে? বড় হাতের এম মানে আণবিক ভর, ছোট হাতের এম মানে কি? আমাদের মোলালিটি। মোলালিটি। এখন এই মোলালিটির ক্ষেত্রে এককটা কি হয়? মোল পার লিটার হয় না কিন্তু, তখন আমাদের মোল পার কেজি হয়ে যায়। মোল পার কেজি হয়ে যায়। এককটা কি হয় আমাদের? এককটা হয়ে যায় আমাদের মোল পার কেজি। মোল পার কেজি। তো এই যে কেজি, এটা কিসের কেজি আসলে? কার ভর আসলে? এটা কিন্তু আমাদের দ্রাবকের ভর। এটা আমাদের দ্রাবকের ভর। এটা আমাদের দ্রাবকের ভর। এটা হচ্ছে আমাদের দ্রাবকের ভর। কালার টালার ঠিক না থাকলে কিন্তু আমাকে জানিও কিন্তু। ভাইয়া ক্লাস কতক্ষণ করাবেন? ১.৫ ঘন্টার ভিতর ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। ১.৫ ঘন্টা বা খুব জোর আরো ১০-১৫ মিনিট লাগবে। ইনশাল্লাহ এর ভিতরেই শেষ হয়ে যাবে। আচ্ছা, এটা গেল আমাদের মোলালিটি, তাই না? এটা আমাদের মোলালিটি গেল। এখন মোলালিটি এবং মোলারিটির কিন্তু সম্পর্ক আছে। মোলালিটি এবং মোলারিটির সম্পর্ক আছে। সেটা আমরা এখন একটু দেখব। এম ইকুয়াল ১০০০
এস ডিভাইডেড বাই 1000 এস। এম ইকুয়াল, এমটা কি হচ্ছে মোলালিটি, আর এসটা কি মোলারিটি, রিটি র র। তো এইটা সমান আমরা কি লিখবো, এটা 1000, এই যে এখানেও 1000 এখানেও 1000, কিন্তু এখানে রো, এটা আপেক্ষিক গুরুত্ব, কার গুরুত্ব, আপেক্ষিক দ্রবণের, যে দ্রবণ দিবে সেই দ্রবণের আপেক্ষিক তোমার গুরুত্ব, ঠিক আছে, আপেক্ষিক গুরুত্ব এখনো কিন্তু আছে, শেষ না, মাইনাস এম ইন্টু এস। এমটা কি আণবিক ভর, কিন্তু এমটা হচ্ছে আণবিক ভর, এসটা কি আমাদের মোলারিটি। আমি একটু লিখে দিই, এসটা হচ্ছে আমাদের মোলারিটি, মোলারিটি, এটা হচ্ছে আমাদের আণবিক ভর, আণবিক ভর, আর এইটা হচ্ছে আমাদের মোলালিটি, মোলালিটি। আর এই যে রো অফ দ্রবণ, রো অফ দ্রবণ এর একক, রো অফ দ্রবণ এর একক অবশ্যই আমাদের গ্রাম পার মিলিলিটার, গ্রাম পার মিলিলিটারে হতে হবে, তবেই আমরা এখানে বসাইতে পারবো। যদি অন্য কিছু থাকে আমাদের গ্রাম পার মিলিলিটারে বসাই নিতে হবে, অথবা এখানে আমরা গ্রাম পার মিলিলিটারের জায়গায় গ্রাম পার আহ, গ্রাম পার সিসি, গ্রাম পার সিসি, এই যে গ্রাম পার সিসি এটাও লিখতে পারি, কিন্তু এই যে মিলিলিটার আর সিসি কিন্তু একই। সিসি মানে কি সেন্টিমিটার কিউব, সিসি মানে কিউবিক সেন্টিমিটার, ঠিক আছে। আমরা যে কোনো কিন্তু কিছু লিখতে পারি, যে কোনো কিছু লিখতে পারি। তাহলে এই যে রো এর এককটা আমাদের খেয়াল রাখতে হবে যে কি দেওয়া আছে প্রশ্নে। যদি ভিন্ন কিছু দেওয়া থাকে আমাদের গ্রাম পার মিলিলিটার অথবা গ্রাম পার সিসিতে অবশ্যই কনভার্ট করে এখানে বসাইতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের মোলালিটির সাথে মোলারিটির সম্পর্ক। এই এম কিন্তু মোলালিটি না, আণবিক ভর, আণবিক ভর যে দ্রবণ, সেই দ্রবণের তোমার অবশ্যই একটা কিছু মিক্সড করা হয়েছে যৌগ, সেই যৌগের আণবিক ভর। আচ্ছা, আমি যদি আরো একটা যদি তোমার বলি যে এম মানে মোলালিটির আরো একটা তোমার ডেফিনিশন আছে, সেটা হচ্ছে 1000, 1000 তোমার ডাব্লিউ লিখতে পারো, ডাব্লিউ লিখলা, এরপরে এম, ডাব্লিউ টু লিখলা, ডাব্লিউ ওয়ান আর ডাব্লিউ টু, এখানে ডাব্লিউ ওয়ানটা কি আর ডাব্লিউ টুটা কি তোমার জানতে হবে। এম তো তোমার আণবিক ভর জানোই, এম হচ্ছে মোলালিটি, ডাব্লিউ ওয়ান হচ্ছে আমাদের দ্রবের ভর, দ্রবের ভর, আর এখানে ডাব্লিউ টুটা হচ্ছে আমাদের দ্রাবকের ভর, দ্রাবকের ভর, দ্রাবকের ভর। তো এই সূত্রগুলো আমাদের একটু জেনে রাখতে হবে, এই সূত্রগুলো আমাদের একটু জেনে রাখতে হবে। আচ্ছা, মাহিনের একাই মনে হয় সমস্যা হচ্ছে, তার মানে তোমার হয়তো কোনো সমস্যা, অন্যরা তো, মাহিন আর জাহিন এই দুইজন, অন্যদের তো কোনো সমস্যা দেখছি না। আমার এখানে কিন্তু ঠিকই আছে, কিন্তু আমার এখানে ঠিকই আছে। উম, আচ্ছা, আর এবার আমরা নরমালিটি সম্পর্কে একটু জানি। নরমালিটি, নরমালিটি এর এককটা কি, এর এককটা কি, এই নরমালিটির আমরা এন দ্বারা প্রকাশ করি, ঠিক আছে, এন দ্বারা, বড় হাতের এন। এখন এই এন দ্বারা কিন্তু আমরা অণুর সংখ্যাও বোঝাই, কিন্তু এখানে আমরা এন দ্বারা নরমালিটি বুঝবো। তো এককটা কি আমাদের গ্রাম পার তোমার গ্রাম পার তুল্য ভর, এরকম ভাবে আমরা বলে থাকি, ঠিক আছে, গ্রাম পার তুল্য ভর, ঠিক আছে, গ্রাম পার তুল্য ভর এভাবে আমরা বলে থাকি আর কি। সাউন্ড ঠিক আছে ভাইয়া, আপনি কেমিস্ট্রি ক্লাস করায়েন, আপনার ক্লাস ভালো করে বুঝতাছি। বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এককটা তোমরা সবাই জানো, আমি একটু সূত্রটা লিখে দিই যে n ইকুয়াল ই ইন্টু এস, ই ইন্টু এস। এখন এন কি, এন হচ্ছে আমাদের নর্মালিটি, এন হচ্ছে আমাদের
নরমালিটি। কি? ই হচ্ছে আমাদের তুল্য সংখ্যা। এস কি? এস হচ্ছে আমাদের মোলারিটি। এস হচ্ছে আমাদের মোলারিটি। তো এই তুল্য সংখ্যা কিভাবে বের করতে হয় এটা আমরা একটু দেখে ফেলি। তুল্য সংখ্যা নিয়ে অনেক কাবজাব আছে। তুল্য সংখ্যা তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড এর তুল্য সংখ্যা কি হবে? ইকুয়াল 1 হবে। কেন? কারণ এখানে দেখো হাইড্রোজেন প্লাস আকারে থাকে। আমরা সবসময় ক্যাটায়নটা নিব। হাইড্রোজেন প্লাস 1 না? প্লাস 1। এইজন্য কিন্তু হাইড্রোজেন ক্লোরাইডের তোমার তুল্য সংখ্যা হচ্ছে 1। এরপর যদি আমরা সালফিউরিক সালফিউরিক অ্যাসিড। তো এখানে H2 তোমার 2টা হাইড্রোজেন আয়ন দিবে না? 2টা হাইড্রোজেন আয়ন দেবে। তো এইজন্য এখানে আমাদের এর মান হবে 2। এর মান হবে আমাদের 2। এরপর যদি আমরা সোডিয়াম কার্বনেট বলি, তো এখানে দেখো সোডিয়াম মানে ধনাত্মক আয়ন দেখতে হবে আমাদের। এখানেও যেরকম ধনাত্মক আয়ন দেখছিলাম, এখানেও আমরা ধনাত্মক আয়ন দেখব। ধনাত্মক আয়ন আমাদের কয়টা আছে? 2টা আছে। তবে সব ক্ষেত্রে কিন্তু একই রকম না, বেশিরভাগ ক্ষেত্রে একই রকম। ধনাত্মক আয়ন এখানে কয়টা আছে? 2টা আছে। তার মানে এখানে এর মান কত হবে? এর মান হবে আমাদের 2। এর মান কত হবে? 2 হবে। আচ্ছা, তো এই যে ফেরাস সালফেট, এখানে তোমার এর মান কত হবে? তোমরা কিন্তু সবাই 2 বলবা, তাই না? সবাই কিন্তু 2 বলবা। তোমার Fe2+ আকারে থাকে এখানে। কিন্তু এটা একটু ব্যতিক্রম, এটা একটু মনে রাখতে হবে। সেটা হচ্ছে 1। এই যে এই অধ্যায়ে আমরা ম্যাথ যখন করতে যাব, তখন এই যে ফেরাস সালফেটের তুল্য সংখ্যা আমাদের 1 ধরতে হবে। ফেরাস সালফেটের তুল্য সংখ্যা 2 ধরেছো তো মরেছো। তো এটা 1 ধরতে হবে। এটা একটু মনে রাখতে হবে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা ভুল করা যাবে না। আচ্ছা, এরকম ভাবে যদি আমি তোমার বলি যে সোডিয়াম হাইড্রোক্সাইড এর তুল্য সংখ্যা কত? 1। এরপর যদি আমি আর কি আছে? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে বলি ইকুয়াল 3 হবে। কিন্তু এখানে ইকুয়াল 3 হবে আর কি। তোমার এই যে এদের ক্ষেত্রে আমাদের তোমার এই যে ধনাত্মক আয়নটা আমরা দেখব, এগুলো কিন্তু দেখলেই বোঝা যায়। এখানে 1 এর ব্যাপার-স্যাপার রয়েছে, এখানে 3 এর ব্যাপার-স্যাপার রয়েছে, এগুলায় 2 এর ব্যাপার-স্যাপার, 1 এর ব্যাপার-স্যাপার। কিন্তু এখানে ব্যাপার-স্যাপার দেখলে হবে না। এখানে Fe2+ আকারে থাকে, ঠিক আছে? কিন্তু এখানে এর মান হবে 1। এটা একটু মনে রাখতে হবে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তুল্য সংখ্যা। আচ্ছা, ISA কে? ঈশা 22313। আচ্ছা। আচ্ছা, এরপরে আমরা আরেকটু দেখি পিপিএম সম্পর্কে, ঠিক আছে? পিপিএম দ্বারাও কিন্তু আমরা ঘনমাত্রা মাপি। পিপিএম দ্বারাও আমরা ঘনমাত্রা মেপে থাকি কিন্তু। পিপিএম, পিপিএম, পিপিএম দ্বারা আমরা কি বুঝি? পিপিএম এর একক কি আমরা জানি? একক হচ্ছে আমাদের মিলিগ্রাম পার লিটার। তো পার লিটার এইভাবে লিখতে পারি আমরা, মিলিগ্রাম পার লিটার। এখন এই 1 লিটার সমান 1 কেজি জানি না। সো আমি কিন্তু এটাও একক লিখতে পারি। এই যে আমি মিলিগ্রামের জায়গায় মিলিগ্রামে রাখলাম, লিটারের জায়গায় আমি কেজি করে দিলাম। কোনো সমস্যা নেই কিন্তু। এভাবে কিন্তু আমরা ইন্টারচেঞ্জ করতে পারি। লিটারের জায়গায় কেজি বসাইছি। কোনো সমস্যা নেই। তো এই 2টাই কিন্তু আমাদের সত্য। এই 2টা হচ্ছে আমাদের সত্য। আচ্ছা, আরেকটা সূত্র তোমরা জেনে রাখো যে ppm ইকুয়াল ppm ইকুয়াল ppm ppm ইকুয়াল 10 কিউ m ইনটু s। ppm ইকুয়াল 10 কিউ m ইনটু s। এই যে এই সূত্রটা জেনে রাখতে হবে তোমাদের একটু। এখানে কোনটার পরিচয় কি? এখানে m তো আণবিক ভর, বড় হাতের m দিয়েছি, আণবিক ভর অবশ্যই। আণবিক ভর, আণবিক
ভর। এস কি বলা লাগবে? মোলারিটি। মোলারিটি। তো ধরো মানে কোনো একটা যৌগের তোমার যৌগ দিয়েছে, আণবিক ভর অবশ্যই বের করতে পারবা। তার মোলারিটিও দিয়েছে, তোমার বলছে ppm এ ঘনমাত্রা বের করতে। ppm এ ঘনমাত্রা অথবা ppm এ ঘনমাত্রা দেওয়া আছে, যৌগের নামও দেওয়া আছে, তোমার বলছে মোলারিটিতে ঘনমাত্রা বের করো। তো এই সূত্রের মাধ্যমে তুমি পারবা না? খুবই সহজ, কিন্তু খুবই সহজ। আচ্ছা, এরপরে খুবই জনপ্রিয় একটা সূত্র, এই সূত্র ছাড়া এই অধ্যায় কল্পনাই করা যায় না। সেটা কি তোমরা সবাই জানো, যে এস ইকুয়াল 1000 W/m ভি। এখানে সবার পরিচয় তোমরা সবাই জানো, আর নতুন করে বলছি না। এই ভিটা কিন্তু অবশ্যই মিলিলিটারে, এখানে ভি কিন্তু অবশ্যই মিলিলিটারে, ভি কিন্তু অবশ্যই মিলিলিটারে, ভি অবশ্যই মিলিলিটারে আমাদের, ভি অবশ্যই মিলিলিটার। আর ডাব্লিউ কি? ডাব্লিউ হচ্ছে আমাদের গ্রাম এককে, ডাব্লিউ হচ্ছে আমাদের গ্রাম এককে, এগুলো আমাদের একটু মনে রাখতে হবে। ডাব্লিউ কি আমাদের গ্রাম এককে। আচ্ছা, তোমরা সবকিছু বুঝতে পারছো কিনা একটু কমেন্টে আমাকে জানাও। আচ্ছা, এরপর আমরা নতুন আরেকটা বিষয় শিখব। যদি আমাদের বলে x% দ্রবণ, x% দ্রবণ, x% দ্রবণ, x% দ্রবণ, তো এইটা দ্বারা আমরা এইটা বুঝবো যে x% W/V, W/V। তোমার কোনো কিছু না দেওয়া থাকলে ওটা W/V আমরা ধরে নিব, কোনো কিছু না দেওয়া থাকলে W/V আমরা ধরে নিব, ঠিক আছে? আর এরকম ভাবে তোমার V/V হইতে পারে, তারপরে V/W হইতে পারে, W/W হইতে পারে, যে কোনো কিছু কিন্তু হইতে পারে, যে কোনো কিছু আমাদের হইতে পারে। তো দেখো, এই যে উপরে আমাদের কি থাকে, উপরে কিন্তু আমাদের দ্রব থাকে, আর নিচে আমাদের কি থাকে, নিচে দ্রাবক থাকে নাকি দ্রবণ থাকে বলো তো? দ্রবণ থাকে কিন্তু আমাদের নিচের, এটা আমাদের অবশ্যই দ্রবণ থাকবে, নিচের অবশ্যই এটা আমাদের দ্রবণ থাকবে, নিচের এটা অবশ্যই আমাদের দ্রবণ থাকবে। তাহলে দ্রব বাই দ্রবণ, দ্রব বাই দ্রবণ। দ্রব কি আমরা গ্রামে মাপি না? গ্রামে মাপি সচরাচর, যে 5 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো এই যে ডাব্লিউ, ডাব্লিউ তো ভর, তাই না? 5 গ্রাম, গ্রামে এককে মাপতেছি। ভি কি? তোমার আয়তন, তাই না? দ্রবণের আয়তন কিসে মাপি? মিলিলিটারে না? অবশ্যই এটা তো একটা আয়তন। তাইলে মনে রাখবা যে স্ট্যান্ডার্ড মাপ হচ্ছে পার্সেন্টেজের ক্ষেত্রে W/V, W/V কোনো কিছু না দেওয়া থাকলে সেটা W/V আকারে আমরা প্রকাশ করব। জি ভাইয়া, ভি লিটারে নিলে 1000 বাদ দিলে হবে না? হ্যাঁ, হবে হবে। এই যে আগেরটার ক্ষেত্রে বলতেছো, তাই না? হ্যাঁ, তুমি যদি ভি যদি লিটারে নাও তাহলে 1000 বাদ দিলে হবে, সমস্যা নেই। কিন্তু এইসব অধ্যায়ে তোমার বেশিরভাগ মিলিলিটারে দেওয়া থাকে, এই জন্য আমরা 1000 ধরেই আর কি ম্যাথ গুলা করি। আচ্ছা, দ্রব্যবায়ু দ্রবণ, ঠিক আছে? দ্রব্যবায়ু দ্রবণ। তো এই ক্ষেত্রে আমরা যদি এস এর একটা সূত্র বের করি, সেটা এরকম হবে যে 10x/m, 10x/m। এখন এক্স বলতে কত পার্সেন্ট, সেই পার্সেন্টটা সরাসরি এখানে বসাই দেব। ধর 5% বলতেছে, এক্স এর মান কত হবে? 5। আর এমটা কি? এমটা আণবিক ভর, বড় হাতের এম দিয়েছে, বড় হাতের এম আণবিক ভর। আর এসটা কি? মোলারিটি, এসটা হচ্ছে আমাদের মোলারিটি। নতুন করে বলার কিছু নেই। এখন এখানে কিন্তু আমাদের চেঞ্জ হইতে পারে, এখানে আমাদের চেঞ্জ হইতে পারে, তাই না? চেঞ্জটা কিরকম? ধরো এটা আমাদের 1 নম্বর ছিল, এটা আমাদের 2 নম্বর, এরকম বললো যে x%, এখানে W/V দিয়েছে না, আমি যে কোনো একটা চেঞ্জ করি, এখানে আমি V/V দিলাম, V/V দিলাম, V/V দিলাম। তাহলে এই ক্ষেত্রে আমাদের S ইকুয়াল কি হবে? S ইকুয়াল কি হবে? S ইকুয়াল 10x/m ই হবে, 10x/m ই হবে। শুধু একটা এক্সট্রা করে কিছু একটা গুণ হবে, সেটা কি বলতে পারবা? কমেন্ট করো তো দেখি। সেটা হচ্ছে আমাদের রো, সেটা হচ্ছে আমাদের রো। এখন এই রোটা দ্রবের হইতে পারে, দ্রবণেরও হইতে পারে। কোনটার হবে তাহলে কিভাবে বুঝবো? দেখো স্ট্যান্ডার্ড আমি কোনটা বলছিলাম, W/V। তো এখানে পরিবর্তন হয়েছে কোনটা? ডাব্লিউ, উপরেরটা পরিবর্তন হয়েছে না? উপরেরটা কিন্তু পরিবর্তন হয়েছে, এই যে এইটা আমাদের পরিবর্তন হয়েছে। এখানে স্ট্যান্ডার্ড থাকার কথা কোনটা? ডাব্লিউ না? ডাব্লিউ থাকার কথা, কিন্তু ডাব্লিউ এর পরিবর্তে ভি এসছে। তো ডাব্লিউ আমাদের কি ছিল? দ্রব্য ছিল, উপরে যেটা থাকে সেটা কিন্তু দ্রব্য। তাইলে এই যে এখানে রোটা যার হবে সেটা হবে আমাদের দ্রবের রো, দ্রবের রো মানে আপেক্ষিক
গুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব দ্রব্যের রো। এখন তাহলে বলো তো, আমি যদি তোমাকে বলি এইটা, যে ৩ নাম্বার দিয়ে বললাম যে x% আমি উল্টা করে দিলাম v/w, v/w, v/w। এই ক্ষেত্রে s এর সূত্রটা কি হবে? 10x/m। এখানেও তো রো গুণ হবে, তাই না? রো গুণ হবে। এখন রো কোনটা লিখবো দেখো বলো তো। ওপরে কি ছিল আমাদের? w থাকার কথা, কিন্তু v। তার মানে অবশ্যই আমাদের রো w থাকার কথা ছিল, কিন্তু এখানে আছে v। তার মানে ধ্রুব চেঞ্জ হয়েছে। তাহলে অবশ্যই এখানে ধ্রুবের রো নিতে হবে। আবার নিচে দেখো w/v, v থাকার কথা ছিল কিন্তু চলে এসেছে w, মানে দ্রবণও কিন্তু পরিবর্তন হয়েছে। এই কারণে এখানে ২ টা রো হবে। এই কারণে এখানে ২ টা রো গুণ হবে। এই কারণে এইটা ২ টা রো গুণ হবে। ঠিক আছে? আরো একটা আছে, সেটা তাহলে x% কোনটা বাদ গেল আমাদের? উপরে পরিবর্তন করেছি, নিচে পরিবর্তন করব এবার। তাহলে আমরা w/w, w/w এর ক্ষেত্রে আমাদের যে সূত্র হবে s ইকুয়াল 10x/m রো অফ, এই রোটা কি? এই রোটা কি দেখো, w/v থাকার কথা, কিন্তু v না থেকে আমরা w নিয়েছি। পরিবর্তন হয়েছে কোনটা? নিচেরটা। নিচে কোনটা ছিল? দ্রবণ ছিল। তাহলে এই রোটা কার হবে? দ্রবণের রো হবে। তাহলে এই রোটা কার হবে? দ্রবণের রো হবে। তো এইগুলা কিন্তু শর্টকাট সূত্র। এই শর্টকাট সূত্রের মাধ্যমে আমরা অনেকগুলা ম্যাথ কিন্তু করে ফেলতে পারবো। তাহলে এই যে এইটা হচ্ছে মূল সূত্র। এখান থেকে যখন পরিবর্তন হবে, যেইটার পরিবর্তন হবে, দ্রব্যের পরিবর্তন হলে আমরা দ্রব্যের রো বসাবো। এরপর যদি আমাদের দুইটাই পরিবর্তন হয়, এখানে কিন্তু আমাদের দুইটাই পরিবর্তন হয়েছে, w থাকার কথা কিন্তু v, তারপরে w/v, v থাকার কথা, রয়েছে w, দুইটাই পরিবর্তন। এই কারণে কিন্তু আমরা তোমার দুইটারই রো নিয়েছি, দ্রব্যেরও নিয়েছি, দ্রবণেরও নিয়েছি। আচ্ছা, এরপরে এই একটা সর্বশেষ আমাদের মনে রাখতে হবে। তাহলে তুমি দেখো, এখানে কিন্তু মুখস্থ করার কোনো কিছু নেই। এখানে আমাদের মুখস্থ করার কোনো কিছু নেই, শুধু 10x/m এটা একটু মনে রাখতে হবে, 10x/m। এরপরে কি করবা? যেইটা পরিবর্তন হয়েছে সেইটা তুমি আপেক্ষিক গুরুত্বটা জাস্ট গুণ করে দিবা। যদি ভি মানে দ্রব্যের হয়, পরিবর্তন এখানে w থাকার কথা, w/v স্ট্যান্ডার্ড, w থাকার কথা নেই, তার মানে দ্রব্যের উপরে থাকে আমাদের দ্রব্য। এখানে কি আমাদের নিচে পরিবর্তন হয়েছে, নিচে কি থাকে আমাদের ভাইয়া? দ্রবণ। অতএব দ্রবণের রো দ্বারা আমরা গুণ করেছি। আর এটার ক্ষেত্রে দুইটাই পরিবর্তন হয়েছে, তার মানে আমরা দুইটা রো দ্বারাই গুণ করব। বুঝছো কিনা? হ্যাঁ, ওই আপেক্ষিক গুরুত্বটাই আসলে ডেনসিটিকে নির্দেশ করে। ঠিক আছে? আচ্ছা, সাদিয়া খানম, শহীদুল, ঈশা, হ্যাঁ সবাই বলতেছে বুঝতে পারছি। সবাই বলতেছে বুঝতে পারছি। আচ্ছা, তোমাদের একটা জিনিস শেখাই দেই। এটা আমি গত ক্লাসে তোমাদের দেখাইছিলাম। সেটা কি দেখাইছিলাম? যে এরকম যে এখানে তোমার আম যেকোনো কার্বন কম্পাউন্ড আছে CH, এবং এখানে আমাদের কি ছিল? অক্সিজেন ছিল, তাই না? এখানে আমাদের অক্সিজেন ছিল। এখান থেকে কি উৎপন্ন হয়েছিল আমাদের? আমি বলেছিলাম কার্বন কম্পাউন্ড এবং পানি। এই অক্সিজেন দহন যদি আমরা করি, অক্সিজেন মানেই তো দহন। দহন করলে আমাদের কি হবে? পানি এবং কার্বন ডাই অক্সাইড, তাই না? পানি, আচ্ছা কার্বন ডাই অক্সাইডটা আগে লিখি আমরা। কার্বন ডাই অক্সাইড প্লাস পানি, এইটা বলেছিলাম। তো এখানে আমরা কি বলেছিলাম? এখানে যদি x থাকে এবং এখানে যদি y থাকে, এখানে x এবং y, তাহলে এখানে আমরা কি লিখেছিলাম বলতো? এখানে আমরা কি লিখেছিলাম? x প্লাস y/4 লিখেছিলাম, x প্লাস y/4। আর এখানে কি লিখেছিলাম দেখো, x কার্বন, তার মানে এখানে আমাদের x হবে। আর হাইড্রোজেন কয়টা? y টা, কিন্তু এখানে দুইটা আছে, তো আমরা এখানে y/2 লিখতে পারি। তাহলে 2 2 কেটে গেলে আমাদের শুধু y অনু হাইড্রোজেন থাকে, তাই না? তাহলে এইবার কিন্তু মিলে যাচ্ছে। কিন্তু আমি তোমাদের একটা কোশ্চেনে দিয়েছিলাম, এখানে এক্সট্রা অক্সিজেন যোগ করে দিয়েছিলাম, এক্সট্রা অক্সিজেন যোগ করে দিয়েছিলাম। সেই ক্ষেত্রে কেমন ছিল? এটা এরকম ছিল যে
এইচ এক্সট্রা অক্সিজেন ছিল এবং এর সাথে আমাদের এখানে দহন করব, দহন করলে আমাদের কি আসবে? অ্যাজ ইউজুয়াল কার্বন ডাই অক্সাইড আর পানি, কার্বন ডাই অক্সাইড আর পানি আসবে আমাদের, তাই না? কার্বন ডাই অক্সাইড আর পানি আসবে। তো এখানে দেখো এক্স ছিল, ওয়াই ছিল, এখানেও কিছু একটা ছিল, জেড। সে ওয়ান থাকলেও জেড, টু থাকলেও জেড, একটা জেড ধরে নিয়েছি। তো এখানে কি হবে তাহলে আমাদের? এখানে আগেরটাই হবে যে এক্স প্লাস ওয়াই বাই ফোর, শুধু এই জেড আসার কারণে মাইনাস এরকম হয় কেন? জেড বাই টু, জেড বাই টু, জেড বাই টু, এই যে এইভাবে আমরা মোল সংখ্যা বা সহগগুলা নির্ণয় করব। এবং এখানে কি হবে বুঝতেই পারছো, কার্বন কয়টা? এক্সট্রা। এবং পানি কয়টা হবে এখানে? ওয়াই বাই টু, ওয়াই বাই টু। তার মানে এইটার এটা একদম হুবহু একই হবে, শুধু যখন অক্সিজেন থাকবে এখানে জেড বাই টু এটা করে দিলে আমাদের কিন্তু হয়ে যাবে। আচ্ছা, তুল্য সংখ্যার ক্ষেত্রে তোমরা আরো কিছু জেনে রাখো। না, হয় না কেন? আচ্ছা, দেখো কে এম এন ও ফোর, কে এম এন ও ফোর এইটার ক্ষেত্রে আমাদের জানা রাখতে হবে, এবং কে টু সি আর টু ও সেভেন, ও সেভেন এইগুলার ক্ষেত্রে আমাদের জানা রাখতে হবে। তো এইটার ক্ষেত্রে মনে রাখবা ই হচ্ছে আমাদের ফাইভ, এবং এইটার ক্ষেত্রে ই হচ্ছে আমাদের সিক্স। তাহলে এই যে আমাদের বেশি বেশি কোনটা লাগবে, বেশি বেশি আমাদের এই অধ্যায়ে কোনটা লাগবে সেটা আমি মার্ক করে দিছি। এই যে এইটা লাগবে, আর এই যে এই দুইটা আমাদের লাগবে, এই যে এই দুইটা হচ্ছে আমাদের লাগবে। তাহলে এই দুইটা আর এই একটা, তিনটা আমাদের ম্যাথ করতে কিন্তু অহরহ লাগবে। তো এই তিনটা তোমরা মুখস্থ রাখবা। ফেরাস সালফেটের ই হচ্ছে ওয়ান, কে এম এন ও ফোর এর হচ্ছে ই হচ্ছে ফাইভ, এবং কে টু সি আর টু ও সেভেন এর ই হচ্ছে আমাদের সিক্স, কে টু সি আর টু ও সেভেন এর হচ্ছে আমাদের সিক্স। আচ্ছা, এইবার আমরা প্রশ্নে চলে যাই। অনেকক্ষণ আমরা কাবজাব করলাম, প্রশ্নে চলে যাই এইবার। বাকিগুলা তো সোজাই, বাকিগুলা বলতে ও আচ্ছা, হ্যাঁ ওইগুলা সোজাই, ওইগুলা সোজাই, সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড সোজাই। আচ্ছা, দেখো প্রতি 1000 মিলিলিটার, প্রতি 1000 মিলিলিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যাকে দেখো, যখন 1000 মিলিলিটার হয় এবং মোল সংখ্যা 1000 মিলিলিটারের মোল সংখ্যা, তার মানে এরকম না ব্যাপারটা, মোল সংখ্যা ডিভাইডেড বাই 1000 মিলিলিটার, 1000 মিলিলিটার তার মানে কি মোল ডিভাইডেড বাই 1 লিটার। এই যে মিলিলিটার থেকে 1 লিটার হয়ে গেল না, মিলিলিটার থেকে 1। আচ্ছা, লেখাটা বোঝা যাচ্ছে না, না? এটা কিন্তু আমাদের লিটার, এটা আমাদের লিটার, আর এটা হচ্ছে আমাদের মোল, এটা হচ্ছে আমাদের মোল। আর এখানে হচ্ছে আমাদের 1000, 1000 মিলিলিটার, মোল বাই 1000 মিলিলিটার। তো এটা হইলে আমাদের মোল পার লিটার হয়। মোল পার লিটার কি মোলারিটি না? মোল পার লিটার হচ্ছে আমাদের মোলারিটি কে ইঙ্গিত করে। আচ্ছা, এটা পিপিএম হবে না, ঠিক আছে? এটা পিপিএম হবে না, এটা মোলারিটি হবে। মোল পার লিটার এটা কিসের একক? এটা হচ্ছে আমাদের মোলারিটির একক, মোলারিটির একক, মোলারিটির একক। আচ্ছা দেখো, আহ 2 নম্বরের ক্ষেত্রে কি বলছে? এত মোল, আচ্ছা এটা বড় হাতের এম হবে, এটা বড় হাতের এম হবে।
এত মোলার হাইড্রোক্লোরিক দ্রবণে ঘনমাত্রাকে শতকরা ভর এককে তোমার এক্স পার্সেন্টেজ কত হবে? তার মানে কি, ওই যে আমরা পড়লাম না, এক্স পার্সেন্টেজ যখন থাকে তখন সূত্র কি ছিল? 10x/m ছিল না? 10x/m ছিল কিনা? 10x/m ছিল কিন্তু। তো এই যে এক্সটা কি ছিল আমাদের? এক্সটা কিন্তু আমাদের দ্রবের ভর ছিল। আমি যদি তোমাদের একটু দেখাই, এই যে এক্স পার্সেন্টেজ, এটা কিন্তু আসলে আমাদের দ্রবের ভর ছিল, ঠিক আছে? এটা আমাদের দ্রবের ভর ছিল, এমটা আণবিক ভর ছিল, এসটা মোলারিটি তোমরা জানোই। তো এইটার ক্ষেত্রেও আমরা তাইলে সেম সূত্র ইউজ করব, সেম সূত্র ইউজ করব, যে 10x/m, যেহেতু আমাদের ভর জানতে চাচ্ছে, তাই না? ভর এককে কত? 10x/m। তাহলে আমরা কি করব? এস ইকুয়াল 10x/m, 10x/m। এখন দেখো সবকিছু কিন্তু আমাদের দেওয়া আছে, আমাদের এই যে এক্স পার্সেন্টেজ বের করতে হবে। তাহলে এক্স ইকুয়াল কি হবে? SM/10। SM এর মান কত? এস এর মান কত? এই যে 0.4, 0.4। এম কত? হাইড্রোক্লোরিক অ্যাসিড কত তোমার? 36.5, 36.5 ডিভাইডেড বাই 10, ডিভাইডেড বাই 10। এখন আচ্ছা, হলুদ কালার বুঝতে পারো কিনা আমাকে জানাও। এই যে এখানে দশমিক আছে, এখানে যে দশমিক আছে, দশমিকটা আমি তুলে দিব। দশমিকটা তুলে দিলে আমরা কি লিখতে পারি? 1 লিখতে পারি। 1 লিখতে পারি। দশমিকের পরে কয়টা ঘর? একটা ঘর। তার মানে এখানে একটা শূন্য লিখতে পারি। সবুজ কালি ভালো বোঝা যায় না, হলুদটা বোঝা যাচ্ছে মেবি। রেড কালার বোঝা যাবে? রেড কালার আরো বোঝা যাবে না মনে হয়। বুঝতে পারবে না রেড কালার। আচ্ছা দেখো, এগুলা দিয়ে আমি করি, সাদা বুঝতে পারবা এর ভেতরে। তো দেখো এখানে তোমার 4 হয়ে গেল, কিন্তু এখন 4 হয়ে গেল, আর নিচে 10 গুণ 10 মানে কত? 100 হয়ে গেল না? 100 হয়ে গেছে কিন্তু। তাহলে এই যে 4 আর এই যে 100 যদি আমি কেটে দিই, তাহলে কত থাকবে নিচে? 25 থাকবে না? 25 থাকবে না? 25 থাকবে কিন্তু। এখন দেখো তো 36.5 ডিভাইডেড বাই 25, তার মানে আমরা বুঝতে পারছি 1 পয়েন্ট সামথিং আছে। তো আমরা দেখি 1 পয়েন্ট সামথিং যেখানে পাবো সেখানেই মেরে দেব। 1 পয়েন্ট সামথিং। আহা! দেখো 1 পয়েন্ট সামথিং কিন্তু এখানেও আছে, এখানেও আছে, এবং খুবই কাছাকাছি মান। খুবই কাছাকাছি মান। তার মানে আমাদের কিন্তু কাবজাব বেঁধে গেছে। তার মানে এটা আমাদের কিন্তু এইবার ভাগ করাই লাগবে। আমাদের রেহাই নাই। তো দেখো এটা আমরা কিভাবে ভাগ করি? তোমার আ 25 ডিভাইডেড বাই 36.5, তাই না? তাইলে 25 একে 25, এখানে কত থাকে? 1 এবং 1। আ এখানে দশমিক, তাই না? তো দশমিকটা বাদ দেই। দশমিকটা এই যে এখানে দশমিকের কারণে এখানে দশমিক নিলাম এবং এই 5 টা নিচে নামায় আনলাম। নিচে নামায় আনলাম। এরপর কত যায় আমাদের? 4 যায়। 4 যায়। 4 25 100, 4 25 100। এরপরে কত থাকে? 15 থাকে, 15 থাকে। এখন দেখো 25 আর 15 কি যায়? যায় না। এখন এখানে তো শূন্য নেয়া যাবে না। কিন্তু এখানে কিন্তু আমি শূন্য নিতে পারবো। এখানে কিন্তু আমি শূন্য নিতে পারবো। তাই না? এই ভাগগুলো হয়তো তোমরা জানো, অনেক আগে শিখছো, ভুলে যাইতে পারো। এখানে কিন্তু শূন্য আমি নিয়ে যেতেই পারি কিন্তু। কিন্তু এখানে আর শূন্য নেওয়ার দরকার নেই। দশমিকের পরে আর শূন্য নেওয়ার দরকার নেই। এখন 25 150 ভাগ কিন্তু যায়। ৫ 25 কোথায়? ১২৫। ৫ 25 ১২৫। তার মানে ৬ 25 হচ্ছে আমাদের আর এই ১৫০। ৬ 25 হচ্ছে আমাদের ১৫০। তাইলে এখানে 6 হবে। ৬ 25 হচ্ছে আমাদের ১৫০। ৬ 25 হচ্ছে আমাদের ১৫০। তাহলে আমাদের কি 1.46 যেখানে আছে সেটাই হবে আনসার। আ এই দেখো এইটা কিন্তু 1.46, দেখো 1.48, দেখো কাছাকাছি রয়েছে কিন্তু। কাছাকাছির জন্য কিন্তু আমরা এটা করলাম। বুঝতে পারছো কিনা? হ্যাঁ, এই তো অনেকে বলে দিয়েছো। ফাইন ক্যালকুলেশনটা বুঝতে পারছো কিনা? আচ্ছা দেখো, পার্সেন্ট বলে দিয়েছে। পার্সেন্ট বলতে কি? এক্স পার্সেন্ট নে। এক্স পার্সেন্ট সোডিয়াম কার্বনেট দ্রবণের ঘনমাত্রা কত মোলার? ঘনমাত্রা কত মোলার? তার মানে কি? পার্সেন্টেজ থাকলেই আমরা কিসে চলে যাব? এখানে এক্স পার্সেন্টেজ মানে W/V তে আছে। W/V তে আছে। তার মানে কি? W/V তে আছে। তার মানে আমরা সিম্পল যে সূত্রটা আছে সেটাই লিখব, যে কি? যে
এস ইকুয়াল 10x/m। আমাদের কি বের করতে বলছে? ঘনমাত্রা কত। তার মানে 10x বলতে কত? পার্সেন্টেজ। কত পার্সেন্টেজ? 5 বলছে না? এই যে 5 বসাই দিব। m এর মান কত? m এর মান সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেটের ক্ষেত্রে কত বলো তো? ক্যালসিয়াম কার্বনেট হয় 100, সোডিয়াম কার্বনেট কিন্তু 106 হয়। 106 হয়। তো 50 ডিভাইডেড বাই 106, 50 ডিভাইডেড বাই 106, তার মানে কি? 50 ডিভাইডেড বাই 106, 50 দুগুণে 100, তার মানে 100, এই হাফ থেকে কিন্তু কিছু কম, 0.5 থেকে কিছু কম, হালকা কম। ঠিক আছে, কত কম অত জানার দরকার নেই, আমরা অপশন টেস্ট করি। ঠিক আছে, আচ্ছা দেখো, এইটা ছাড়া কিন্তু কোনো উপায় নেই। দেখো 0.5 এ থেকে একটু কম মানে কি? 0.5 বলতে তো 50, তাই না? তো 50 থেকে একটু কম 47 হইতে পারে, কিন্তু এটা কিন্তু অনেক কম, যার কারণে এটা হবে না। তাইলে এটা হবে আমাদের আনসার। 3 এর ক, এই তো তোমরা বলে দিয়েছো। 10% সোডিয়াম বাইকার্বনেট দ্রবণের ঘনমাত্রা কত? এটা করে দেওয়া লাগবে না, ওই যে একই সূত্র, S ইকুয়াল 10x/m। এরপর দেখো, এত মিলিলিটার এত মোলার, এটা আসলে মোলার হবে। এত মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ, এত মিলিলিটার এত মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ। দুইটাই সোডিয়াম হাইড্রোক্সাইড হয়ে গেছে নাকি? আচ্ছা, ঠিকই আছে। আচ্ছা, যেহেতু দুইটাই আমাদের একই আছে, তার মানে কি ব্যাপারটা এরকম, ধরো আহ তোমার দুইটা গ্লাস আছে, দুইটা গ্লাস আছে, তুমি এই একটা গ্লাসে শরবত তৈরি করছো, ইফতারের শরবত তৈরি করো না? তুমি ধরো এখানে একটা শরবত তৈরি করছো, তোমার আরেকটা ফ্রেন্ড আরেকটা শরবত তৈরি করছে। তো তোমার মিষ্টতা আর আরেকজনের মিষ্টতা অবশ্যই ধরে নাও আলাদা হবে। ঠিক আছে, একদম অ্যাকুরেট তো একই হবে না, আলাদা হবে। এখন এই দুইটা যদি তুমি আলাদা আরেকটা পাত্রে মিক্সড করো, দুইটাই তো শরবত, আলাদা আরেকটা পাত্রে মিক্সড করো, নতুন একটা মিষ্টতা তুমি পাবা না? তো ঠিক এরকম, যে সোডিয়াম হাইড্রোক্সাইডের একটা দ্রবণ দেওয়া আছে, সাবজাব কিছু দেওয়া আছে, এখানেও সোডিয়াম হাইড্রোক্সাইডে আরেকটা ধরো শরবত দেওয়া আছে, এই দুইটা শরবত আমরা একত্রে মিশ্রিত করব, করলে ঘনমাত্রা কত হবে? ঘনমাত্রা কত হবে? তো এই টাইপের গুলা যখন আমরা দেখছিলাম ওই যে পরিবেশ রসায়নের ক্ষেত্রে, একটা সূত্র কিন্তু আমরা পড়ছিলাম, যে P1 প্লাস P2V2 ইকুয়াল পি পি ইন্টু ভি টোটাল, এরকম সূত্র কিন্তু আমরা পড়ছিলাম। কিন্তু এখানে তো পিউ নাই ভিউ নাই, এখানে কি আছে? ভি আছে আর এস আছে, তাই না? ভি আছে আর এস আছে। তো এইসব ক্ষেত্রে আমরা কি সূত্র জানি? এসব ক্ষেত্রে আমরা যে সূত্রটা ইউজ করব সেটা হচ্ছে V1S1 প্লাস V2S2। এখানে তো দুইটা দ্রবণ, দুইটা শরবত, এই কারণে আমরা দুইটা দ্রবণ নিয়েছি। ইকুয়াল কি হবে? ভি ভি এই ভিটা কি হবে? টোটাল ভি, কিন্তু টোটাল ভি, এই ভিটা হবে আমাদের টোটাল। টোটাল দুইটা যখন তুমি মিক্সড করে দিবা শরবত, তো দুইটা ভলিউমে তো একত্রিত হবে, তাই না? তো এটাই হচ্ছে আমাদের সেই ভি টোটাল। আর কি হবে? ঘনমাত্রা, নতুন ঘনমাত্রা, নতুন ঘনমাত্রা এস নিউ, এস নিউ। তো আমাদের এই যে নতুন ঘনমাত্রা বের করতে হবে, তো চলো আমরা বের করি। এস নিউ ইকুয়াল কি হবে আমাদের? V1S1, তো এগুলো আমরা বসাই দিই। 2 ইন্টু তোমার 1.5 প্লাস, এই দুইটা কিন্তু আমরা বসাইলাম, এরপর এই দুইটা বসাবো। ঠিক আছে, ভি কত এখানে? 1.5 ইন্টু এখানে 2, 2, আর ভি টোটালটা নিচে বসবে। ভি টোটালটা কত? এই যে এখানে 1.5 মিলিলিটার, আর এখানে হচ্ছে আমাদের 2 মিলিলিটার, কত হয়? 2 মিলিলিটার আর 1.5 মিলিলিটার। তো এখানে 1.5 এর সাথে যদি তুমি 2 গুণ করো 3 হয়, এখানেও 1.5 এর সাথে 2 গুণ করছো 3, 3 3 কত হয়? 6 হয়। আর এখানে কত হবে? 3.5, 3.5। তো দেখো তো, 3 দোকানে 6, তার মানে 2 এর আশেপাশে কোনো কিছু না, 2 এর আশেপাশে কোনো কিছু, 2 এর আশেপাশে, আশেপাশে। তুমি আগে এক্সাক্টটা করার দরকার নেই, 2 এর আশেপাশে আছে কিনা দেখো, যদি না থাকে তখন তুমি হচ্ছে ইয়ে করবা, এক্সাক্ট ভ্যালুটা বের করার চেষ্টা করবা। আমাদের আর তো খাটনির দরকার নেই, 2 এর আশেপাশে আছে কিনা দেখো। আচ্ছা দেখো, এখানে আমাদের 2 2টা রয়েছে, 2 2টা রয়েছে, তার মানে আমাদের কিন্তু খাটনি করাই নেবে এরা।
খাটনি কিন্তু করাই নেবে। তাহলে কি আমরা এটা এটা করি, এটা করা ছাড়া উপায় নাই। কি করব, 3.5 ভাগ 6, তাই না? 3.5 ডিভাইডেড বাই 6। আচ্ছা দেখো তো, এখানে এই দশমিকটা তুলে দিলে আমরা উপরে 10 গুণ লিখতে পারি না? উপরে কিন্তু আমরা 10 গুণ লিখতে পারি, তাই না? এই যে দশমিকের জন্য 1 লিখলাম আর দশমিকের পরে একটা ঘর, তার মানে 0। তাহলে 60 ডিভাইডেড বাই 35 হয়ে যাচ্ছে, কিন্তু 60 ডিভাইডেড বাই 35। তো তাইলে এটা আমরা আরো ইজিলি করতে পারি। 60 ডিভাইডেড বাই 35, 60, এই যে এরকম হচ্ছে কিন্তু। তো তাহলে 35 একে 35 ডিভাইডেড বাই কত হচ্ছে এখানে, 5, আর এখানে তাহলে কত হচ্ছে 2, 25। তো তাইলে এখানে যাচ্ছে না, মানে একটা দশমিক নিব, একটা দশমিক নিব। দশমিক নিয়ে কি করব আমরা, এখানে একটা শূন্য বসাই দিব। এখন দেখো, দুই ক্ষেত্রে আমাদের 7, এখানেও 7, এখানেও 7, তার মানে আমরা বুঝতে পারছি 7 মাস্ট হবে। তাইলে গুণ করো 7, 7 দিয়ে যদি এটা গুণ করো তাইলে 5 7 35, সাথে থাকে 3, 3 7 21, 24। তাহলে এখানে কত থাকে আমাদের, 5 থাকে, 5 থাকে। তো তাইলে ওই যে একই নিয়ম, যেহেতু ভাগ যাচ্ছে না, এখানে একটা শূন্য বসাই নিব, একটা শূন্য বসাই নেব। 35 দোকানে 70 বেশি হয়ে যাচ্ছে, 35 একে 35, তার মানে এই যে 1 বসাইতে পারি। তাহলে দেখো 1.71 কিন্তু এই যে পেয়ে গেছি, এই যে এইটা 1.71। 1.75 হওয়ার কিন্তু প্রশ্নই ওঠে না, 1.75 হওয়ার কিন্তু প্রশ্নই ওঠে না। না, এই যে তোমরা অনেকেই 1.71 লিখে দিয়েছো। আচ্ছা, রক্তে গ্লুকোজের ঘনমাত্রা 5 মিলিমোলার, ঠিক আছে? 5 মিলিমোলার হলে ppm এককে কত হবে? ppm এককে কত হবে? এই যে 5 মিলিমোলার বলতে হলে কি বোঝাচ্ছে? 5 ইনটু মিলি বলতে এই যে 10 ইনভার্স 10 মাইনাস 3, ঠিক আছে? 10 টু দি পাওয়ার মাইনাস 3 মোলার। এই যে মোলার, আচ্ছা মোলার আমি এখন এখানেই লিখি। আচ্ছা, 5 ইনটু এই যে মোলার, মোলার বলতে কি মোল পার লিটার না? মোল পার লিটার, মোল পার লিটার। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে এই যে মোল পার লিটার থেকে গ্রাম পার লিটারে যাব, গ্রাম পার লিটারে যাব। কারণ কি, এই যে ppm মানেই তো গ্রাম পার লিটার, তাই না? ppm মানে গ্রাম পার লিটার, এই জন্য মোল পার লিটার থেকে আমাদের উদ্দেশ্য হচ্ছে গ্রাম পার লিটারে যাওয়া, গ্রাম পার লিটারে যাওয়া। তো এইটা মোল পার লিটার, মোল পার লিটার। তো মোল থেকে গ্রামে কিভাবে যাওয়া লাগে, 1 মোল গুণ করতে হয়। তো 1 মোল গ্লুকোজ, 1 মোল গ্লুকোজ সমান কত, 180 গ্রাম, 180 গ্রাম। তাহলে এই যে 180 দ্বারা আমরা গুণ করে দেব, 180 গ্রাম পার লিটার। ও আচ্ছা সরি, এখানে তো এটা মিলিগ্রাম হবে, এটা তো মিলিগ্রাম হবে, মিলিগ্রাম পার লিটারে যাব। তো এখানে গ্রাম এসছে, তো গ্রামে গেলেই তো আমাদের হবে না, মিলিগ্রামে যাওয়া লাগবে। 5 গ্রাম থেকে মিলিগ্রামে কিভাবে যাই, 1000 দিয়ে গুণ করি, 1000 দিয়ে আমরা গুণ করি, 1000 দিয়ে গুণ করি, তাহলে এই যে মিলিগ্রাম পার লিটার। এইটাই কিন্তু আমাদের সেই ppm, এইটাই কিন্তু আমাদের সেই ppm। তো দেখো তাহলে কিন্তু আমাদের অঙ্ক কিন্তু হয়েই গেছে। এই যে এইটা আর এইটা কেটে যায়, কেটে গেলে আমাদের কি থাকে, 5 গুণ 18, 5 18 কত হয়, 90, আর আরেকটা এক্সট্রা শূন্য, 900, 900 ppm, 900 ppm। তাহলে এই যে মোলার বলতে মোল পার লিটার, মোল থেকে গ্রামে যাব কিভাবে, আণবিক ভর দ্বারা গুণ করব। আণবিক ভর কত গ্লুকোজের, 180, 180 মুখস্থ রাখতে হবে, কিছু আণবিক ভর মুখস্থ রাখতে হবে। গ্লুকোজের হচ্ছে 180, গুণ করলাম, করে গ্রাম পার লিটার আসছে, কিন্তু আমাদের যেতে হবে মিলিগ্রাম পার লিটার, কারণ ppm যে মিলিগ্রাম পার লিটার। তো তাহলে মিলিগ্রাম পার লিটার যাওয়ার জন্য তোমার এই যে 1000 দিয়ে আবার গুণ করা লাগবে, 1000, আর এই যে এটা কেটে যায়, 5 18 90, আর একটা শূন্য, 900 ppm, 900 ppm কই আছে, এই যে এইটা হচ্ছে আমাদের আনসার, 900 ppm। হ্যাঁ, এই তো তোমরা অনেকে লিখে দিয়েছো। পানিতে দ্রবীভূত অক্সিজেনের ঘনমাত্রা এত হলে ppm এককে ঘনমাত্রা কত? আচ্ছা, আমি তোমাদের একটা সূত্র লিখে দিয়েছিলাম, মনে আছে কিনা দেখো তো, যে ppm ইকুয়াল 10 কিউ
ms। এখন দেখো তো, এই যে অক্সিজেন যেহেতু বলছে এর আণবিক ভর আছে, ঘনমাত্রা দিয়ে দিয়েছে s আছে, ppm এককে ঘনমাত্রা কত আর করে দেওয়া লাগবে? 10 কিউ এম কত? অক্সিজেনের এম কত বলো তো? অক্সিজেনের এম এখানে কিন্তু O2, এখানে কিন্তু O2, তাইলে O2 বলতে আমাদের কত বোঝাবে? O2 বলতে আমাদের কিন্তু 32 বোঝাবে। 32 32 ইন্টু এস কত? 10⁻⁻4। এই যে 1 লেখাও তো না লেখাও তাই। তো তাইলে এটা করলে কত হবে আমাদের? 32 ইন্টু 10⁻⁻1 মানে 32/10। 32/10 করলে কত হয়? 3.2। 3.2, এই যে 3.2। শাওন শাহরিয়ার 32 লিখছো না, এটা 32 হবে না, এটা হবে তোমার 3.2। কারণ 10 কিউ এম এস, এম এর মান হচ্ছে 32। আচ্ছা তুমি মনে হয় এই যে ইয়েটা বলছো, মনে হয় এই যে অক্সিজেনের আণবিক ভরটা বলছো। হ্যাঁ তাইলে ঠিক আছে তোমার, তাইলে ঠিক আছে। তারপর বসাই দিলে এই যে এইভাবে। আচ্ছা, এখানে কি বলছে? তোমার এত মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড, তার মানে এস দেওয়া আছে, এস দেওয়া আছে, ভি দেওয়া আছে, এস দেওয়া আছে, ভি দেওয়া আছে, দ্রবণে কত মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, কত মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে। তার মানে কি আমাদের এন এর মানটা বের করতে হবে, তাই না? এন এর মানটা বের করতে হবে। তো এখানে তোমার এস দেওয়া আছে, এখানে ভি দেওয়া আছে, তো এন ইকুয়াল আমরা কি জানি? এন ইকুয়াল কিন্তু আমরা একটা সূত্র বলেছিলাম যে ভিএস, ভিএস ডিভাইডেড বাই 1000। এই ভি তখন আমাদের কিসে? মিলিলিটারে হবে। তো ভি এর মান তো মিলিলিটারে দেওয়াই রয়েছে, যে 300 ইন্টু এস কত? এস হচ্ছে আমাদের 12 ডিভাইডেড বাই 1000। তাইলে কত হচ্ছে? 3 12 36/10, তার মানে কত? 3.6। 3.6। এই তো মাহিন ঈশা ইশতিয়াক 3.6 লিখে দিয়েছো। 1, এটা এরকম হবে যে 1 মিলিগ্রাম পার মিলিলিটার ইকুয়াল কত ppm, কত ppm। তো এটা কেটে দাও, এটা কেটে দাও। 1 মিলিগ্রাম পার মিলিলিটার ইকুয়াল কত ppm। তো ppm বলতে আমরা কি জানি? মিলিগ্রাম পার লিটার জানি না? তো এইটা যদি আমরা আনি কি 1 মিলিগ্রাম পার মিলিলিটার, পার মিলিলিটার বলতে এখানে এরকম নিচে ভাগ দিয়ে দিয়েছি। এখন আমাদের উদ্দেশ্য কি? ppm বলতে আমরা কি বুঝি? ppm বলতে আমরা মিলিগ্রাম পার লিটারকে বুঝি না, মিলিগ্রাম পার লিটারকে বুঝি। তো আমাদের নিচে কিন্তু যে কোনো ভাবে আমাদের লিটার আনতে হবে, নিচে আমাদের যে কোনো ভাবে লিটার আনতে হবে। লিটার কিভাবে আনবো? কত মিলিলিটার সমান 1 লিটার? এই যে এইটা না, এই যে এইটা, তাহলে এই যে এখানে আমাদের লিটার হয়ে গেল, লিটার হয়ে গেল। এখন যদি তুমি এটা উপরে তোলো তাহলে এই যে মিলিগ্রাম পার লিটার, এইটা মানেই তো ppm, এটা মানেই তো ppm, তাই না? তাহলে 10 কিউ মানে কই? এই যে এইটা, এইটা। হ্যাঁ 1000 তোমরা লিখে দিয়েছো। এরপর দেখো, এত নরমাল হাইড্রোক্লোরিক অ্যাসিড, এত নরমাল সালফিউরিক অ্যাসিড দ্রবণের মোলারিটি কত? ঠিক আছে, মোলারিটি কত? এটা কত হবে বলো তো? এটা কিভাবে করা লাগবে? কোনো আইডিয়া আছে? বলো এটা কত হবে? এত নরমাল হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং এত নরমাল সালফিউরিক অ্যাসিড দ্রবণের মোলারিটি যথাক্রমে, এটা কিন্তু আমি সূত্র কিন্তু লিখে দিয়েছি, সূত্র কিন্তু লিখে দিয়েছি। এই যে এই সূত্রটা লিখে দিয়েছিলাম না, যে n ইকুয়াল ই ইন্টু এস লিখে দিয়েছিলাম। তো আমাদের মোলারিটি জানতে হচ্ছে, মোলারিটি। তার মানে এস অফ হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রে কি লিখবো? এস অফ হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রে n বাই ই লিখবো। n এর মান কত দেওয়া রয়েছে? 0.1। আর ই এর মান কত? ই এর মান 1, তার মানে এখানে 0.1ই আসে। তাহলে 0.1 দেখো, আচ্ছা তিনটা 0.1, তার মানে আমাদের এই যে এস অফ সালফিউরিক অ্যাসিডটাও আমাদের বের করা লাগবে।
সালফিউরিক অ্যাসিড তাহলে কি এখানে N/E, N এর মান কত 0.1, 0.1, E এর মান কত সালফিউরিক অ্যাসিডের 2। তো এটা করলে কত হয়, এটা করলে আমাদের কত হয়, এটা যদি যারা না করতে পারো এটা শিখতে হবে আসলে 0.05। দেখো এখানে দুইটা ঘর বিবেচনা করো, ঠিক আছে, এখানেও দুইটা ঘর বিবেচনা করো। তো এই যে 10 এর অর্ধেক কত হবে, 5 হবে না? তো এটা কিন্তু মুখে মুখেই করতে হবে, তোমাকে মুখে মুখেই করতে হবে। তো তাইলে এখানে এইটা আর এইটা 0.1 আর 0.05 কই আছে, এই যে এটা খ নাম্বারটা। হ্যাঁ, তো n ইকুয়াল টু এসি লিখে দিয়েছো, এসি বাই ইএস যেটাই তুমি মনে রাখো, ঠিক আছে। এই যে নেস, নেস দিয়ে মনে রাখতে পারো, ঠিক আছে, NES, নেস, নেস, ঠিক আছে, নেস। আচ্ছা, এত মিলিলিটার, এত মোলার, আয়তন দেওয়া রয়েছে, এস দেওয়া রয়েছে ঘনমাত্রা, এইটা মানে এম দেওয়া আছে। দ্রবণে কত গ্রাম আহ সোডিয়াম, এটা হলে 3 হবে, বুঝছো, সোডিয়াম কার্বনেট হবে, সোডিয়াম কার্বনেট আছে, ঠিক আছে। তার মানে আমাদের কি আছে, ডাব্লিউ আছে না। তো এস ইকুয়াল আমরা কি জানি, 1000 ডাব্লিউ বাই এমভি। এখান থেকে ডাব্লিউ কিভাবে বের করব, এস এম ভি ডিভাইডেড বাই 1000, মান বসাই দাও সব। এস এর মান কত 0.1, এম এর মান কত, সোডিয়াম কার্বনেটের কত বলেছিলাম বলো তো, সোডিয়াম কার্বনেটের 106 কিন্তু, 106। আর ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে 100, মনে রাখতে হবে। আর ভি কত, 100 মিলিলিটার, ভি হচ্ছে আমাদের 100 মিলিলিটার ডিভাইডেড বাই 1000, 1000। তো দেখো আহ আমাদের ক্যালকুলেশন মিলাইতে একটু কাবজাব করা লাগবে, এখানে 106 রয়েছে, আমরা একটু 100 ধরে নিই না ক্যালকুলেশন মিলানোর জন্য, সুবিধা হবে। তো এটারে আমি 100 ধরে নিচ্ছি, ঠিক আছে, 100 ধরে নিচ্ছি, 100 ধরে নিচ্ছি, সাপোজ 100 ধরে নিচ্ছি। তাহলে এই যে আহ, এখানে 3টা শূন্য কাটা যায় না, এই 3টা শূন্য আর এখানে 2টা আর এখানে একটা কেটে দাও, 3টা কেটে দিলাম। তাইলে 10, আর এখানে 0.1 মানে নিচে কিন্তু 10 আছে, 10/10 মানে কত 1, তার মানে 1 এর কাছাকাছি, 1 এর কাছাকাছি, হয় একটু বেশি অথবা কম, এই তো, তাই না। তো এটা আমরা অপশনে দেখবো। দেখো এই যে এটা ছাড়া কিছুই নাই, এইটা ছাড়া আর কোনো কিছুই হবে না। দেখো তো 1 এর আশেপাশে এইটা ছাড়া কি আর কোনো কিছু আছে, 10, 2, 2 তো ভালোই বড় না, 1.6, যদি 16 থাকতো তাহলে একটা আলাদা ব্যাপার স্যাপার থাকতো। তাইলে আমরা বুঝতে পারছি এটা মানে তোমার অবশ্যই এইটা হবে। এইভাবে হ্যান্ড ক্যালকুলেশনটা করতে হবে। হ্যাঁ, এই তো 1.06। সাদিয়া খানম লিখে দিয়েছো, শহীদুল্লাহ 13 ক লিখে দিয়েছিল। আচ্ছা দেখো, তোমার একটা সেমিমোলার, সেমিমোলার বলতে কত, 0.5 মোলার কিন্তু, 0 ডেসিমোলার, আর ডেসিমোলার বলতে 10 ভাগের 1 ভাগ, তার মানে কত 0.1, 10 ভাগের 1 ভাগ হচ্ছে ডেসিমোলার। দ্রবণ তৈরিতে দ্রবণের আয়তন কি পরিমাণ বৃদ্ধি করতে হবে, কি পরিমাণ বৃদ্ধি করতে হবে, বলো তো এটা কি হবে। এটা কিন্তু এই যে S1V1 এই সূত্র দিয়েই করা যায়, লঘুকরণ যে সূত্র আছে, ডাইলিউশনের সূত্র। বলো, এটা কমেন্ট করো দেখি। S1V1 এর সূত্র একটা কিন্তু করাই দিছি কিন্তু। আচ্ছা, 4V লিখে দিয়েছো মাহিন ইশতিয়াক। আচ্ছা, আমরা করি, দেখা যাক কত হয়। V1 S1 ইকুয়াল V2 S2। কি পরিমাণ আয়তন বৃদ্ধি করতে হবে, তার মানে আমাদের শেষ আয়তন বের করতে হবে V2, তাই না, V2 বের করতে হবে। তাহলে V2 ইকুয়াল কি হবে, V1 S1 ডিভাইডেড বাই S2। তো তাইলে V1 S1 কত, V1 তো V1ই, V1 তো V1ই, S1 কত, এই যে সেমিমোলার বলছে, তার মানে 0.5 ডিভাইডেড বাই S2 কত, S2 হচ্ছে এই যে 0.1, 0.1, 0.1। এখন দেখো তো ভাইয়া, দশমিকের পরে এক ঘর, এখানেও দশমিকের পরে এক ঘর, তাইলে আমি এই দশমিক মানে নেই ধরে নেব, যেহেতু আমাদের দশমিকের পর মানে ঘর সংখ্যা সমান আছে, তাইলে বাদ। তাইলে এখানে কত হচ্ছে আমাদের 5V1 হচ্ছে, 5V1। এখন দেখো এখানে কিন্তু একটা কথা বলছে তোমার, একটা কথা বলছে যে বৃদ্ধি কথা, বৃদ্ধি কথা।
এটা তো 5 গুণ হয়েছে, কিন্তু বৃদ্ধি যখন বলবে কত পরিমাণ বৃদ্ধি করতে হবে, তাহলে বৃদ্ধির পরিমাণটা কত হবে ভাইয়া? 5v1। আর আগে কত পরিমাণ ছিল? v1 ছিল, v1 ছিল। তাহলে এটা করলে কি হবে? 4v1। তার মানে আমাদের 4 গুণ কিন্তু বৃদ্ধি করতে হবে। কিন্তু এখানে যদি বলতো শুধু কি পরিমাণ হয়েছে বা কত গুণ হয়েছে, তাহলে কিন্তু আনসার 5 হতো। যেহেতু এখানে কি পরিমাণ বৃদ্ধি বলেছে, সেই কারণে এটা 4 গুণ হবে। 4 গুণ হবে। হ্যাঁ, তোমরা অনেকেই 4 গুণ লিখে দিয়েছো। আচ্ছা, রক্তের গ্লুকোজের ঘনমাত্রা এত হইলে ppm এককে মান কত হবে? আচ্ছা, এটা কি আর করে দেওয়া লাগবে? এই যে মোলার থেকে তোমার উদ্দেশ্য কি হবে? মোলার থেকে উদ্দেশ্য হবে মিলিগ্রাম পার লিটারে আনা, মিলিগ্রাম পার লিটারে আনা। এটা কিন্তু একটা করাই দিছি, আমি আর করাবো না, একটা করাই দিছি অলরেডি গ্লুকোজের। আচ্ছা, এটার ক্ষেত্রে দেখো 98% বিশুদ্ধ সালফিউরিক অ্যাসিড আপেক্ষিক গুরুত্ব রো বলে দিয়েছে, আণবিক ভর বলে দিয়েছে। তোমার এখানে আণবিক ভর না দেওয়া থাকলেও তোমার মনে রাখতে হবে যে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে আমাদের 98। এর মোলারিটি কত? মোলারিটি কত দেখো তো। এই যে যখন পার্সেন্টেজ থাকে, আমি আবার বলছি পার্সেন্টেজ থাকে, তখন আমরা কি লিখি? তখন আমরা কি লিখি? যে S ইকুয়াল 10x বাই m, 10x বাই m, তাই না? 10x বাই m। আচ্ছা, 10x/m। এখন এখানে দেখো w/v কিন্তু দেওয়া আছে, অন্য কোনো কিছু দেওয়া নেই, অন্য কোনো কিছু দেওয়া নেই। কিন্তু যেহেতু এখানে আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে, সেহেতু এই আপেক্ষিক গুরুত্বটা কার? দ্রবের নাকি দ্রবণের, কোনো কিছু কিন্তু বলা নেই। সেহেতু আমাদের এই রোটা এখানে গুণ করে দিতে হবে। রোটা আমাদের এখানে গুণ করে দিতে হবে। ঠিক আছে? গুণ করে দিতে হবে। তাহলে 10 এক্স বলতে কত? এই যে 98, কিন্তু এক্স বলতে আমাদের 98 এক্স। আর রো এর মান কত? রো এর মান কিন্তু এই যে 1.1.8 ডিভাইডেড বাই এম। এম কত? এম হচ্ছে আণবিক ভর, এই যে 98 98। তো এখন দেখো তো 10 ইন্টু 1.8 কত হবে? 18 হবে। 18 বাই এই যে 18। এই যে এইভাবে করতে হবে। কিন্তু দেখো, এটা কিন্তু সূত্র মতে আমাদের s equal to 10x/m হওয়ার কথা, তাই না? যেহেতু এখানে মানে w/v কোনো পরিবর্তন হচ্ছে না, এরকমই তো এখানে বলতেছে। কিন্তু যেহেতু এখানে আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে, সেহেতু গুণ করে দেওয়া লাগবে। আর যদি পরিবর্তন থাকতো, ওই যে যে সূত্র দেখাইছি ওই অনুযায়ী করতে হতো। আচ্ছা, কোনটি সত্য? আচ্ছা, এইগুলো তোমরা আশা করি পারবা, এগুলা তোমরা আশা করি পারবা। আচ্ছা, এরপরে আমরা অম্লমিতি, ক্ষারমিতি এবং টাইট্রেশন ও পিএইচ পরিসর সম্পর্কে একটু শিখব। ঠিক আছে? পিএইচ পরিসর সম্পর্কে একটু দেখব। আচ্ছা, দেখো এখানে কিছু কথা বলি আমি। অম্লমিতি, ক্ষারমিতি এইটার ক্ষেত্রে আমরা একটা সূত্র মনে রাখবো। একটা সূত্র মনে রাখবো। কি সেই সূত্র? সূত্রটা হচ্ছে এরকম যে যেকোনো বিক্রিয়ার ক্ষেত্রে আহ সমষ্টি, কিসের সমষ্টি? তোমার মোল সংখ্যা, মোল সংখ্যা ইনটু তুল্য সংখ্যা। তুল্য সংখ্যা, মোল সংখ্যা ইনটু তুল্য সংখ্যা। এটা কার ক্ষেত্রে? এটা হচ্ছে আমাদের অ্যাসিডের ক্ষেত্রে। এটা আমাদের অ্যাসিডের ক্ষেত্রে। ইকুয়াল কি হবে? ঠিক এইটাই লিখবো যে মোল সংখ্যা ইনটু তুল্য সংখ্যা। ঠিক আছে? লিখলাম। এখন এখানে একটু চেঞ্জ আসবে। এখানে তোমার ক্ষার, লবণ যাই থাকুক না কেন, অ্যাসিড বাদে সব, ক্ষার, লবণ, সব। তাহলে অ্যাসিডটা এক জায়গায় হবে, আর যত কিছু আছে দুনিয়ায় সব চলে যাবে অন্যদিকে। ঠিক আছে? অন্যদিকে চলে যাবে। তাহলে পার্থক্যটা কোন জায়গায়? এই যে মোল সংখ্যা কিন্তু তুল্য সংখ্যায় কিন্তু অ্যাসিড, আর এখানে ক্ষার, লবণ সবকিছু হবে। তো এই যে মোল সংখ্যা বলতে আমরা কি বুঝি? n ইকুয়াল ভিএস বুঝি না? n ইকুয়াল কিন্তু ভিএস বুঝি। এই যে n ইকুয়াল ভিএস।
তাহলে এই যে ইভিএস হবে, ইভিএস হবে, ইভিএস, ইভিএস, এদিকেও কিন্তু ইভিএস হবে, এদিকেও আমাদের ইভিএস হবে, ইভিএস হবে। তো এই ইভিএস এর এইটা হবে আমাদের অ্যাসিড, আর এইগুলো তোমার ক্ষার, লবণ, দুনিয়ায় যত কিছু আছে, ঠিক আছে, দুনিয়ায় যত কিছু আছে। এখন এখানে একটা কথা আছে, এখানে একটা কথা আছে, সেটা এস কি, এখানে এস নরমালে দেওয়া থাকলে কিন্তু ই আর গুণ হবে না, ঠিক আছে। নরমালিটিতে যদি দেওয়া থাকে তাহলে n ইকুয়াল টু ই এস দুইটাই দেওয়া আছে, তখন কিন্তু আর গুণ হবে না। তো এখানে মনে রাখতে হবে এস কিন্তু অবশ্যই আমাদের মোলারিটিতে থাকতে হবে। এস হচ্ছে মোলারিটিতে থাকলে ই গুণ করব, তাইলে এস মোলারিটিতে, এস মোলারিটিতে, আর এন যদি আমাদের নরমালিটিতে থাকে, নরমালিটিতে থাকলে ই হবে না, ই গুণ হবে না, ই গুণ হবে না, ই গুণ হবে না, ঠিক আছে। এর আগের দিন আমি তোমাদের কিন্তু শিখাইছিলাম ওই যে স্টয়চিওমেট্রি যে অনুপাত আর কি, তোমার ওই যে যার যার নিজের যে তুল্য সংখ্যা, সেটা তুল্য সংখ্যা না মানে তোমার যে অনুপাত সহগ ছিল মূল সংখ্যা, সেটা দ্বারা ভাগ করেছিলাম, ওইটার এটা কিন্তু একই, ওইটার এটা একই, ঠিক আছে। তো এইটা আরেকটু বেশি সহজ মনে হয়, যে মূল সংখ্যা ইন্টু তুল্য সংখ্যা, মূল সংখ্যা ইন্টু তুল্য সংখ্যা। এখন দেখো তো এই অ্যাসিড এরকমও কিন্তু হইতে পারে যে মূল সংখ্যা, তার মানে ইভিএস, এটা কার, এটা দেখা যাচ্ছে তোমার জারকের ক্ষেত্রে হলো, জারকের ক্ষেত্রে হলো, আর এখানে তোমার ইভিএস বিজারকের ক্ষেত্রে, বিজারকের ক্ষেত্রে, বিজারকের ক্ষেত্রে। তাহলে এই দুইটা সূত্রে আমরা জানবো যে ইভিএস থাকবে একটা জারক একটা বিজারক, যখন জারক বিজারক থাকবে জারকেরটা এক জায়গায় বিজারকেরটা এক জায়গায়, আর যখন অ্যাসিড ক্ষার থাকবে তখন অ্যাসিড এক জায়গায় বাকি সব ভিন্ন জায়গায় চলে যাবে। এখন এখানে এই যে তোমার আহ এন, এই যে আমি তো এর আগে এন বললাম না, এই যে মোল সংখ্যা, মোল সংখ্যা এন, মোল সংখ্যা তো এন বললাম। তো এই যে এন ইকুয়াল আমাদের মানে এক এক জায়গায় কিন্তু এক একটা বসানো হইতে পারে, যেমন এন ইকুয়াল কোনো ক্ষেত্রে আমরা ডাব্লিউ/এম বসাবো, কোনো ক্ষেত্রে আমরা ভিএস বসাবো, যেখানে ভি হচ্ছে আমাদের লিটারে, আবার কোনো ক্ষেত্রে ভিএস/1000 বসাবো, 1000 বসাবো। এই ক্ষেত্রে ভিটা কি হিসাবে আছে আমাদের মিলিলিটারে, ভিটা হচ্ছে আমাদের মিলিলিটারে আছে। তো এন এর মান কিন্তু আমরা প্রশ্নে যে তথ্য দেওয়া থাকবে সেটা অনুযায়ী এন এর মানটা আমরা বসাবো। ভিএস বসাইছি তো কি হয়েছে, ডাব্লিউএম ও আমরা বসাইতে পারি, ভিএস/1000 ও বসাইতে পারি, এটা তাইলে প্রশ্নের ডাটার উপর আমাদের নির্ভর করবে। সবসময় যে ইভিএস হবে ব্যাপারটা এরকম না, ই ইন্টু ডাব্লিউ/এম ও হইতে পারে, ই ইন্টু ডাব্লিউ/এম ও হইতে পারে। তাইলে এই যে এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, তাহলে দেখো এখানে বলতেছে 100 মিলিলিটার এবং 0.2 সোডিয়াম কার্বনেট জলীয় দ্রবণকে প্রশমিত করতে কত আয়তনের এত হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রয়োজন হবে, ঠিক আছে। তো এখানে দেখো তো একটা অ্যাসিড, আর দেখো এই যে এই সব সূত্রগুলা তখনই খাটবে যখন প্রশমিত কথাটা লেখা থাকবে, একটা আরেকটার উপর দেবে, প্রশমিত করবে। দেখো অ্যাসিড ক্ষারকে প্রশমিত করে, জারক বিজারককে প্রশমিত করে, এরকম প্রশমিত কথা লেখা থাকলে এই টাইপের সূত্রগুলো হবে আমাদের। তাহলে দেখো আমাদের প্রশমিত কথা বলছে, তার মানে এই টাইপের সূত্র আমাদের চলে যেতে হবে। তাহলে এখানে দেখো সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট কি আমাদের একটা লবণ টাইপের কোনো কিছু না, লবণ টাইপের, আর এটা আমাদের অ্যাসিড টাইপের কোনো কিছু, অ্যাসিড টাইপের কোনো কিছু। তাহলে ওই যে আমরা ওই সূত্র ইউজ করব যে এন ইন্টু ই, এন হচ্ছে মোল সংখ্যা, এটা কার ক্ষেত্রে, আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রে। আচ্ছা, এর আগে আমাদের একটু কাজ করে নিতে হবে, সেটা হচ্ছে এই যে প্রশমিত করছে, কখন করছে, একটা আরেকটার উপর যখন মানে প্রয়োগ করতেছে, তার মানে অবশ্যই বিক্রিয়াটা আগে দেখে নিতে হবে যে সোডিয়াম, আচ্ছা বিক্রিয়া না দেখলেও হবে, বিক্রিয়া না দেখলেও হবে, বিক্রিয়া না দেখলেও হবে, আমরা তো তুল্য সংখ্যা লিখছি। তাহলে দেখো কি লিখবো আমরা, যে এন ইন্টু ই, এটা কার ক্ষেত্রে লিখলাম, এটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রে, আর দুনিয়ায় যা কিছু আছে সব ডান দিকে। এন ইন্টু ই কিসের ক্ষেত্রে আছে, এখানে সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট। তো এখানে আমাদের কত আয়তন হাইড্রোক্লোরিক অ্যাসিড লাগবে, আয়তন চেয়েছে, তার মানে এই যে এন থেকে
আয়তনে যদি আমাদের নিতে হয় তাহলে কিসে নিতে হবে? এখানে এস কিন্তু দেওয়াই আছে, এস কিন্তু দেওয়াই আছে, তার মানে এখানে আবার দেখো মিলিলিটার আছে, তার মানে ভিএস বাই 1000 দিয়ে করি, সুবিধা হবে। ভিএস বাই 1000 ইন্টু ই, হাইড্রোক্লোরিক অ্যাসিডের ই কত বলো তো? 1, 1। আচ্ছা এটা না লিখি, ভিজি ভিজি হয়ে যাচ্ছে। এখানে এন, এখানে সোডিয়াম কার্বনেটের এন আমরা মূল সংখ্যা কিভাবে বের করব? সোডিয়াম কার্বনেটে দেখো তোমার ভি এবং এস দেওয়া আছে, তার মানে আমরা ওই ভিএস এর সূত্র দিয়ে করব। এখানে যেহেতু মিলিলিটারে দেওয়া আছে, তার মানে এই যে ভিএস বাই 1000 ইন্টু ই, ই কত সোডিয়াম কার্বনেটের? 2। আমি কিন্তু আগেই দেখাই এসেছি, কিন্তু আগে কিন্তু দেখাই এসেছি। এখন দেখো কাটাকাটি করার পালা। এইটা এটা সুন্দর মতো কেটে যায়, এটা এটা সুন্দর মতো কেটে যায়। আচ্ছা এখানে এই ভিএস, এগুলা তাইলে আমরা একটু মান বসাই দিই। এই ভিএসটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের না, হাইড্রোক্লোরিক অ্যাসিডের। এই ভি তো আমাদের বের করতে হবে, এসটা কত? 0.4 ইকুয়াল, এই ভিএসটা কার? এই যে সোডিয়াম কার্বনেটের না, 100 ইন্টু 0.2 আর এই যে 2, এই যে 2। তাহলে এখান থেকে আমরা ভি এর মান ইজিলি বের করতে পারবো না? দেখো এই দশমিকের পর একটা ঘর, দশমিকের পর একটা ঘর উঠাই দাও, দশমিকের পর একটা ঘর, দশমিকের পর একটা ঘর, কোনো সমস্যা নেই, উঠাই দাও। তাইলে তুমি দশমিক বাদে চিন্তা করো, এখানে 4 আছে আর এখানে 2 আর 2 আছে, তাহলে 2 দোকানে 4, 4 4 কাটা যায় না? কাটা যায়। তাইলে কিন্তু আমাদের শুধু এখানে 1000 থাকে, এই সরি 100 থাকে, 100 থেকে 100 মিলিলিটার কই আছে তাইলে? হ্যাঁ এই যে একটাই আছে, একটাই আছে। বুঝতে পারছো কিনা? তাইলে এই প্রশমিত এই টাইপের যদি ম্যাথ থাকে, এখন থেকে করতে পারবা কিনা? নো নিড টু কনভার্ট মিলিলিটার টু লিটার। হ্যাঁ এখানে দরকার নেই, যেহেতু এখানে আমাদের ভিএস বাই 1000, অত কাবজাবের ভিতর দরকার নেই যাওয়ার। ভাইয়া আপনি কত মার্ক পেয়েছিলেন কৃষিতে? আচ্ছা আমাদের সময় তোমার মার্কস দিত না আর কি, ঠিক আছে, আমাদের পরের থেকে তোমার মার্কস দেয়। সো আমি হচ্ছে জানি না আসলে যে কত মার্কস হচ্ছে আমি পেয়েছিলাম, তবে আমার একটা আন্দাজ ছিল, ঠিক আছে, যে আমি এত মার্কস পাবো, ঠিক আছে। 71 থেকে 72 মার্কস আমার এরকম হচ্ছে, আহ, ভাবছিলাম যে এরকম হবে, ঠিক আছে, এরকম হবে ভাবছিলাম। আর তোমার ওইদিকে আমার জিপিএ তে 46.5 না 47 এরকম টাইপের মার্কস ছিল। আর এই মার্কস আমার সময় একরকম হবে। এই মার্কস পেয়ে দেখা যাচ্ছে আমি কৃষিতে পড়ছি, এগ্রিকালচারে, কিন্তু অন্য কেউ কিন্তু তোমার দেখা যাচ্ছে এই মার্কস পেয়ে অন্য সেশনে তোমার এগ্রিকালচার নাও পেতে পারে। এক এক বছরের প্রশ্ন এক এক রকম হয়, এক এক বছরে কাট মার্ক এক এক রকম হয়। সো মানে এটা ডিফার করে, ঠিক আছে, এটা ডিফার করে। তবে তুমি যে কোনো জায়গায়, তুমি সিইউ বাদে, আরইউ বাদে, এগুলা বাদে তুমি যে কোনো জায়গায় তুমি যদি 75% মার্কস তুলতে পারো, তো তোমার একটা সিট কনফার্ম বলা যায়, 75%। আচ্ছা এখানে দেখো মিশ্রণের পিএইচ বলতেছে, পিএইচ এত মিলিলিটার, এখানে আবার 1, আচ্ছা 1 তো হবেই, এত মিলিলিটার আর 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। আর এখানে তোমার কি দিয়েছে? এত মিলিলিটার, এটা সম্ভবত এরকম হবে যে এত মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড এরকম। মিশ্রণের পিএইচ কত? তো দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশ্রিত করতেছে, তো সেই ক্ষেত্রে আমাদের পিএইচ কত হবে? সেক্ষেত্রে আমাদের পিএইচ কত হবে? তো পিএইচ, পিএইচ তাই না? তো দেখো আমরা যে কোনো কিছু একটা পিএইচ বলতে তোমার ওএইচ এর ঘনমাত্রাও বের করতে পারি, এইচ এর ঘনমাত্রাও বের করতে পারি, তারপরে আমরা পিএইচ এ কনভার্ট করবো, সেটা সমস্যা নেই। কিন্তু যে কোনো একটার ঘনমাত্রা তো আগে বের করতে হবে, হয় ওএইচ অথবা তোমার হাইড্রোজেন আয়ন। তো এই দুইটা গুণ করলে আমাদের কত হয়? 50 হয়। আর এই দুইটা গুণ করলে আমাদের কত হয়? 50 এর কম হয়। তার মানে যেটা বেশি আছে সেটা আমরা আগে নিব। তাহলে কি হবে সূত্রটা? আমাদের এরকম হবে যে ওএইচ এর পরিমাণ কিন্তু বেশি, আমরা বুঝতেই পারছি গুণ করলে। এখানে 50 আছে আর এখানে 50 থেকে একটু কম আসছে গুণ করলে। তো তাহলে এই যে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা বেশি, আমরা বুঝতেই পারছি। এই জন্য হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা এভাবে লিখবো, এভাবে লিখবো, ঠিক আছে। লেখার পরে দেখো এই যে এটা কি আমাদের, এটা ভি ওয়ান না, আর এটা এস ওয়ান, ভি ওয়ান এস ওয়ান।
তো এই যে V1S1 লিখবো, V1S1 লিখবো, মাইনাস করতে হবে, মাইনাস করতে হবে, V1S1 মাইনাস, মাইনাস কি করব, এই যে V2S2 করব, V2S2, V2S2, V2S2। এখন দেখো এখানে তোমার ঘনমাত্রা, নতুন ঘনমাত্রা, তাহলে এখানে কি হবে, এখানে কি হবে বলতো, এখানে টোটাল তোমার ওই যে কি, টোটাল হচ্ছে আয়তন V1 প্লাস V2। তাহলে যদি আমরা করি 50 গুণ 1 মাইনাস 50 গুণ 0.8 ডিভাইডেড বাই, এখানে কত আসছে আমাদের 100, 100। তাহলে 50 যদি আমরা কমন নেই, 50 যদি কমন নেই, তাহলে এই যে 100 সাথে কাটাকাটি করলে আমাদের 2 হবে, বুঝতেই পারছি। আর 1 থেকে তোমার 0.8 যদি আমরা বিয়োগ করি, তাহলে 0.2 আসবে, কিন্তু 0.2 আসবে, 0.2 আসবে। এরপরে এই দশমিকটা আমরা তুলে দিতে পারি, তুলে দিলে এই যে এখানে 10 লিখতে পারি, 10 লিখতে পারি। তাইলে আনসার কি মিলতেছে না? আচ্ছা, করতে থাকি আমরা। এই দশমিকটা তুলে দিলে 2 2 কেটে যায়, 1/10 থাকে, 1/10 বলতে 0.1, 0.1। আচ্ছা, এখন দেখো এই যে হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা হচ্ছে আমাদের 0.1, কিন্তু আমাদের তো বলছে পিএইচ বের করতে, তাই না? পিএইচ বের করতে বলছে। তাইলে পিওএইচ সমান কি হবে, মাইনাস লগ অফ হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা কত, 0.1, 0.1। তো এইটা সমান তোমরা সবাই জানো, এটা সমান কত হবে, এই যে মাইনাস লগ অফ তোমার এই যে এইটা না, এইটা না, তো এটা তোমার কি হয়, এই মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস হয়ে যায়, আর এই যে ওয়ানটা এখানে চলে আসে। তার মানে পিওএইচ হচ্ছে 1, পিওএইচ হচ্ছে 1। তার মানে পিএইচ কত হবে, এ কি আর বলা লাগবে, পিএইচ কত হবে, 13 হবে, 13 হবে। দেখো হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা বেশি ছিল, হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা বেশি ছিল, তার মানে অবশ্যই ক্ষারীয় হবে। পিএইচ তাইলে 13, তার মানে কি অবশ্যই ক্ষারীয়। তাহলে 13 কই আছে, এই যে এইটা। তাহলে এই শর্টকাটটা তোমরা বুঝছো কিনা, এই শর্টকাটটা তোমরা বুঝছো কিনা, যে এটা বেশি থাকবে, বেশি মাইনাস কম, V1S1, হ্যাঁ, V2S2। এরপর এখানে কিন্তু যোগ হবে, এখানে মাইনাস বলে যে এখানে মাইনাস দিবা এরকমটা না, কিন্তু এখানে আমাদের যোগ হবে। আচ্ছা, কত পেলে চান্স হবে, শহীদুল বলতেছে বাউতে আশা করি 70 থেকে 75% মার্কস পাইলে একটা সাবজেক্ট পাবা, ঠিক আছে? 75 পাইলে টপ সাবজেক্টই পাবা, ঠিক আছে? টপ সাবজেক্টই পাবা। এক একবার এক এক রকম কোয়েশ্চেন করে, তো তো কাটমার্কটা এক এক রকম হয়। আচ্ছা, অরুণ রায় বলতেছে জি ক্লিয়ার, তাইলে আমরা আর আগাবো, এটা নিয়ে কথা না বলি। আহ দেখো এত আচ্ছা, এটা মোলার হবে, ঠিক আছে? এটা মোলার হবে, এত মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড, এত মোলার সালফিউরিক অ্যাসিড, এত মোলার ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড সমপরিমাণে মিশ্রিত করলে মিশ্রণের পিএইচ কত হবে, মিশ্রণের পিএইচ কত হবে। তাহলে দেখো তো, তোমরা বেস গুলা এক জায়গায় করবা, মানে ক্ষার গুলা, অ্যাসিড গুলা এক জায়গায় করবা, করে বিয়োগ করবা, করে তোমার একই অনুযায়ী এটা করতে হবে, একদম আগের মতো হুবহু। তাহলে এটা তোমরা করবা, আমি আর করাই দিচ্ছি না এটা। 500 মিলিলিটার দ্রবণে এত গ্রাম সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত আছে, উক্ত দ্রবণের 50 মিলিলিটারকে 10% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা প্রশমিত করতে কত মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন, কত মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন। এটা কি তাহলে আমার করে দিতে হবে? দেখো প্রশমিত কথা এসছে, তার মানে ওই আগের নিয়মে, যদি এত মিলিলিটার 5% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ এত মিলিলিটার হাইড্রোক্লোরিক অ্যাসিডকে পূর্ণ প্রশমিত করে, তবে হাইড্রোক্লোরিক অ্যাসিডের এম কত, এম কত বলতে, এটা মনে হয় ঘনমাত্রা চেয়েছে। হ্যাঁ, এটা ঘনমাত্রায় চেয়েছে তোমার, ঠিক আছে, ঘনমাত্রায় চেয়েছে। তো তাইলে এটা কি আর করে দেওয়া লাগবে তোমার, এটা আর করে দেওয়া লাগবে? এটা কিন্তু একদম সোজা, পার্সেন্টেজ রয়েছে বলে ভয় পাওয়ার কিন্তু কিছু নেই। দেখো কি বলেছিলাম, প্রশমিত থাকলে কি করব, ই ইন্টু এন ইন্টু ই, এন ইন্টু ই তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড ধরো, আর এইদিকে এন ইন্টু ই ধরো,
সোডিয়াম হাইড্রোক্সাইড। তো হাইড্রোক্লোরিক অ্যাসিডের যদি এন বের করো, এন এর মান কত দেওয়া আছে তোমার? এই যে 50 মিলিলিটার দেওয়া আছে। আর এস এর মান বের করতে হবে, তার মানে ভিএস করতে হবে অবশ্যই। তার মানে 50 ইন্টু এস, 50 ইন্টু এস। ই এর মান কত? 1, ই এর মান 1। এরপর দেখো এন ই, সোডিয়াম হাইড্রোক্সাইডের এন কত হবে? এখান থেকে ভি কিন্তু আমাদের দেওয়া আছে, আর এটা থেকে আমরা এস বের করতে পারবো না, এটা থেকে কিন্তু এস বের করতে পারবো। ভি ইন্টু এস, এস বলতে কত? 5% থাকলে এস কত হবে? এস কত হবে? 10x/m হবে না? ওই যে পার্সেন্টেজ থাকলে এস বের করার নিয়ম কি? 10x/m। তাহলে এই যে 10 ইন্টু এক্স কত? 5m। সোডিয়াম হাইড্রোক্সাইডের এম কত? 40। ই, সোডিয়াম হাইড্রোক্সাইডের ই কত? 1। তার মানে এখান থেকে এস বের করতে পারবো কিনা? এই যে এস এর মান, এস এর মান বের করতে পারবো কিনা? 40 40 কেটে যায়, 5 10 50, এখানেও 50, তার মানে 1 থাকে। 1 কই? এই যে হ্যাঁ, ওটা কনসেন্ট্রেশনই চাইছিল আর কি। আচ্ছা, সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণ কোন প্রকৃতির? এখানে দেখো অনেকগুলো দেওয়া আছে, অ্যাসিডীয়, ক্ষারীয়, উভধর্মী, নিরপেক্ষ। তো এই যে সোডিয়াম কার্বনেট কোথা থেকে এসে আমাদের ভাবতে হবে। মনে রাখবা, আহ একটা অ্যাসিড থেকে আর একটা ক্ষার থেকে এসে নিশ্চয়ই। তো সোডিয়াম আমরা কোনো অ্যাসিডে পাই? সোডিয়াম কোনো অ্যাসিডে পাই? দেখো তো, কোনো অ্যাসিডে পাই? পাই না। কিন্তু ক্ষারে পাই কিনা? পাই কিন্তু। সোডিয়াম হাইড্রোক্সাইডে কিন্তু আমরা সোডিয়ামটা পাই। এই সোডিয়ামটাই কিন্তু এখানে, এই সোডিয়ামটাই কিন্তু এখানে। এরপর দেখো তো, এই যে কার্বনেট, কার্বনেট কোথায় পাই? অ্যাসিডে না পাই না ক্ষারে, মানে ক্ষারে পাই। এটা যেহেতু ক্ষারে পেয়েছি, এটা যেহেতু ক্ষারে পেয়েছি সোডিয়ামটা, তাহলে এই যে কার্বনেটটা অবশ্যই আমরা অ্যাসিডে পাবো, অ্যাসিডে পাবো। তো দেখো তো, এই যে H2CO3 কার্বনিক যে অ্যাসিড, কার্বনিক অ্যাসিড দুর্বল অ্যাসিড, এইটা অ্যাসিড, তাই না? এই যে CO3, এইটা কিন্তু এখান থেকে এসেছে, এটা এখান থেকে এসেছে। এখন এই দুইটার ভেতর সবলকে, সবলকে বলো, সবলকে, সবলকে, এটা আমি বলেই দিলাম দুর্বল, দুর্বল। আর তাইলে সোডিয়াম হাইড্রোক্সাইড জানোই তো সবল। তার মানে যে সবল তার ধর্মটা প্রাধান্য পাবে। যেহেতু এ সবল, যেহেতু এ সবল, এর ধর্মটা প্রাধান্য পাবে এই যে সোডিয়াম কার্বনেট লবণে। যেহেতু এ ক্ষার, যেহেতু এ ক্ষারীয়, ক্ষারীয়, তার মানে এই লবণটা হবে আমাদের ক্ষারীয়, এই লবণটা হবে আমাদের ক্ষারীয়, এই লবণটা হবে ক্ষারীয়। আমি যদি তোমাদের একটু বিস্তারিত দেখাই, সোডিয়াম কার্বনেট দেখলাম আমরা, তাই না? এরকম আর কি আছে? সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড যদি আমি তোমাদের দেখাই, সোডিয়াম ক্লোরাইড লবণ, সোডিয়াম কই থেকে এসেছে? সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে, সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে। ক্লোরিন কই থেকে এসেছে? হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে এসেছে, তাই না? তো দুইটাই দেখো সবল। এটাও তোমার সবল ক্ষার, এইটাও হচ্ছে সবল অ্যাসিড, সবল অ্যাসিড। তার মানে এইখানে কারো ধর্মই কিন্তু প্রকাশ পাবে না। তাইলে ও কি থাকবে? ও কিন্তু নিরপেক্ষ লবণ থাকবে। এ কিন্তু তাইলে নিরপেক্ষ লবণ থাকবে, নিরপেক্ষ লবণ। না হবে তোমার অ্যাসিডীয়, না হবে তোমার ক্ষারীয়। কারণ এখানে দুইটাই সবল, দুইটাই সবল, দুইটা সবলের ক্যাটায়ন এবং অ্যানায়ন থেকে এসছে, এই জন্য এ হয়ে যাবে নিরপেক্ষ, এ হয়ে যাবে নিরপেক্ষ। আরেকটা থাম্ব রুল তোমাদের দিই, যে দুর্বল ক্ষার কিভাবে বুঝবা, সরি দুর্বল ক্ষার না, সবল ক্ষার, সবল ক্ষার কিভাবে বুঝবা? সবল ক্ষার সেভাবেই বুঝবা যে গ্রুপ 1+2 এর সাথে, গ্রুপ 1+2 এর সাথে হাইড্রোক্সাইড অথবা এরকম থাকবে। গ্রুপ 1 এর সাথে একটা হাইড্রোক্সাইড থাকবে, গ্রুপ 2 এর সাথে দুইটা হাইড্রোক্সাইড থাকবে। তো গ্রুপ 1 এবং 2 এর যে মৌলগুলো আছে তার সাথে এরকম হাইড্রোক্সাইড থাকলে সেগুলো এক কথায় সবল ক্ষার। বাকিগুলো, বাকি ক্ষার সব দুর্বল, বাকি ক্ষার সব দুর্বল। তো দেখো তো, এখানে আমরা কি পড়েছিলাম? এখানে আমরা কি পড়লাম? আহ সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম কি গ্রুপ 1 এর মৌল না? এর সাথে হাইড্রোক্সাইড আছে, তার মানে কি? এ অবশ্যই সবল। এরপর অ্যাসিড চিনবো কিভাবে? অ্যাসিড চিনবো কিভাবে? সবল অ্যাসিড তুমি মনে রাখবা কয়েকটা, সবল অ্যাসিড,
সবল সবল অ্যাসিড। সবল অ্যাসিড তোমার HClO4, HClO4, তারপরে তোমার সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড, HNO3। বাকি সব দুর্বল অ্যাসিড। তাহলে দেখো তো, আমরা নাইট্রিক অ্যাসিড পড়ছিলাম, কার্বনিক অ্যাসিড পড়ছিলাম H2CO3, ওটা তাহলে তোমার দুর্বল, কারণ এই চারটার ভেতরে নাই। এই চারটা তোমার হচ্ছে সবল, এই চারটা হচ্ছে তোমার সবল, বাকিগুলো সব তোমার হচ্ছে দুর্বল। এই দুইটা ট্রিক্স দিয়ে তোমার ইন্টারমিডিয়েট লেভেলে যত কিছু আছে সব তুমি কভার করতে পারবা। গ্রুপ 1-2 এর সাথে হাইড্রোক্সাইড থাকলে সেটা হচ্ছে সবল, সেটা হচ্ছে আমাদের সবল। বাকি সব ক্ষার হচ্ছে আমাদের দুর্বল, আর সবল অ্যাসিড মনে রাখবে এই চারটা, বাকিগুলো হচ্ছে আমাদের সব দুর্বল অ্যাসিড। এখন তোমরা একটা বিষয় গুলাই ফেলো, সেটা হচ্ছে আহ, দুর্বল আর মৃদু, দুর্বল আর মৃদু, আর সবল আর হচ্ছে তোমার গাঢ় অ্যাসিড। তোমারে যদি বলি আমি গাঢ় অ্যাসিড কি, সবল অ্যাসিড কি, তুমি মনে মনে ভাববা আল্লাহ এ তো একই জিনিস, এর ভিতরে আবার পার্থক্য কি? তোমারে যদি বলি আমি দুর্বল ক্ষার কি, মৃদু ক্ষার কি, তুমি ভাববা একই জিনিস তো, কিন্তু পার্থক্য আছে, একই জিনিস না, এই দুইটা একই জিনিস না। দেখো, যখন আমাদের বলবে যে মৃদু, গাঢ়, তার মানে এখানে পানির ব্যাপার স্যাপার আছে, এখানে পানি তোমার বেশি, এই অ্যাসিড বা ক্ষারের ভেতর পানি বেশি আছে, আর এখানে পানি কম আছে, এই জন্যই তো সে গাঢ়, আর সবল বলতে কি, তার শক্তি, শক্তি ঘনমাত্রা, ঠিক আছে, ঘনমাত্রা। দুর্বল বলতে এখানে শক্তি ঘনমাত্রা কি কম, শক্তি কি কম, আর এখানে শক্তি বা ঘনমাত্রা কি বেশি। বুঝতে পারছো কিনা? এই কনসেপ্টটা কিন্তু তোমাদের লাগবে, আচ্ছা। এরপর দেখো, নিচের কোনটি প্রাথমিক প্রমাণ দ্রব্য? তো এই ক্ষেত্রে একটা থাম্ব রুল মনে রাখবা যে প্রাইমারি স্ট্যান্ডার্ড যে পদার্থ আছে, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থে একটা সি থাকবে, একটা কি থাকবে ভাইয়া, সি থাকবে, সি থাকে। পার্থক্য কি, এই যে ক্লোরিনের সি, হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে তোমার আছে, এইটা সেকেন্ডারি, হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে এখানে সি আছে, তোমরা বলবা তাইলে এটাও তো এই থাম্ব রুল অনুযায়ী প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বা প্রাথমিক প্রমাণ দ্রব্য, কিন্তু না, এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্লোরিনের সিটা ব্যতিক্রম, এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি পদার্থ। তাহলে কি হবে, এটা আমাদের সেকেন্ডারি পদার্থ, ঠিক আছে, সেকেন্ডারি পদার্থ, এটা মনে রাখতে হবে। তাহলে সি পাইলে আমরা কি করে দেব, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। তার মানে এখানে আমরা একটু মেলাই যে প্রাইমারি HCl কিন্তু সেকেন্ডারি, দেখলাম হবে না। সোডিয়াম হাইড্রোক্সাইড সি নাই, হবে না। সোডিয়াম কার্বনেট সি আছে, এই যে। তারপর দেখো, এখানে সোডিয়াম ক্লোরাইড রয়েছে, সোডিয়াম ক্লোরাইডের কিন্তু Cl আছে, এই যে Cl এর সি কিন্তু ধরলে হবে না, কিন্তু সোডিয়াম কার্বনেট সি আছে, এই সি এর কারণে এটা হচ্ছে প্রমাণ দ্রব্য, প্রাথমিক প্রমাণ দ্রব্য। এরপরে মিথাইল অরেঞ্জ অ্যাসিডীয় মাধ্যমে কোন বর্ণ ধারণ করে, অ্যাসিডীয় মাধ্যমে মিথাইল অরেঞ্জ, অরেঞ্জ বলতে কি বলে দেওয়া লাগবে, এইটা নিচের কোনটি প্রাথমিক প্রমাণ দ্রব্য, আবার এসছে সি কোথায় আছে খোঁজো, এখানে নাই, এখানে নাই, এই দেখো এখানে কয়টা সি নিবা, তার মানে এইটা হবে প্রাইমারি প্রমাণ বস্তু। এটা তো একটু আগে করলাম না, এই যে এইটা, এই সি কিন্তু হবে না, ক্লোরিনের সি হবে না। আচ্ছা, এরপর জারক বিজারক সমতাকরণ। এই যে আমি তোমাদের এর আগে শিখাইছিলাম না যে NE, এখানে কি জারক ইকুয়াল NE বিজারক, NE বিজারক, এবং এখানে কিছু তুল্য সংখ্যা আমি শিখাইছিলাম যে ফেরাস সালফেটের ক্ষেত্রে 1,
ফেরাস সালফেটের ক্ষেত্রে 1। তারপরে তোমার পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4, হ্যাঁ, এর তুল্য সংখ্যা আছে 5। আর পটাশিয়াম ডাইক্রোমেট এর তুল্য সংখ্যা আছে 6। এগুলো হচ্ছে আমাদের এখন কাজে লাগবে, এগুলো এখন আমাদের কাজে লাগবে। এখানে কোনটি জারক পদার্থ নয়, কোনটি জারক পদার্থ নয়, তার মানে কি বিজারক পদার্থ জানতে চাচ্ছে। বিজারক, কোনটি জারক পদার্থ নয়, তার মানে বিজারক পদার্থ কোনটা সেটা আমাদের খুঁজে বের করতে হবে। বিজারক কি করে, বিজারক কি করে, বিজারক কিন্তু জারণ হয়, বিজারক পদার্থে কিন্তু জারণ হয়, বিজারক পদার্থে কিন্তু জারণ হয়, মনে রাখতে হবে। বিজারক পদার্থে জারণ হয়, এটা হচ্ছে পদার্থ আর এটা হচ্ছে ধর্ম। জারণ হইলে কি হয়, তোমার ইলেকট্রন কিন্তু ত্যাগ হয়, ইলেকট্রন ইলেকট্রন ত্যাগ হয়, ইলেকট্রন ত্যাগ, তার মানে কি সে কিন্তু ক্যাটায়ন, সে কিন্তু ক্যাটায়ন হবে, ক্যাটায়ন, ক্যাটায়নের আকার ধারণ করে, ক্যাটায়নের আকার ধারণ করে। এখন দেখো তো ক্লোরিন, ক্লোরিন কি ক্যাটায়ন আকার ধারণ করে? এ তো তোমার এই যে Cl মাইনাস আকার হয়, হবে না। হাইড্রোজেন আয়ন, হ্যাঁ হাইড্রোজেন আয়ন তো এই যে ক্যাটায়ন আকার ধারণ করে না, সে তো ইলেকট্রন ত্যাগ করেই তো ক্যাটায়ন হয়, তার মানে এই যে এটাই হবে আমাদের আনসার। আর আরেকটা দেখো হাইড্রোজেন পারঅক্সাইড, এটা কি আমি কিন্তু গত ক্লাসে কিন্তু অনেকগুলা জারক বিজারক, জারক বিজারক উভয় কোনটা আমি কিন্তু সূত্র লিখে দিয়েছিলাম, তার ভিতর হাইড্রোজেন পারঅক্সাইড কিন্তু ছিল। আচ্ছা, এখানে আমাদের আয়নে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত বের করতে বলছে। তো ক্রোমিয়ামের জারণ সংখ্যা তাইলে আমরা x ধরে নিব, x প্লাস Cn এর জারণ সংখ্যা কত, এর কিন্তু -1, -1, তাহলে এই যে -1 ইন্টু 6 ইকুয়াল কত, এই যে এখানে -3 আছে না, ইকুয়াল -3, তাহলে x এর মান কত আসে, -3 প্লাস 6, তার মানে x ইকুয়াল কত আসে আমাদের, x ইকুয়াল কত আসে 3 আসে, কিন্তু x ইকুয়াল 3, এই যে 3। জারণ সংখ্যা নির্ণয় তোমরা এইচএসসি তে অনেক করছো, অনেক করছো। বর্ণ দূরীকরণে কোনটি ব্যবহৃত হয়? বর্ণ দূরীকরণে তোমার এই যে বর্ণ দূরীকরণ বলতে তোমার ধরো শার্টে ময়লা লাগছে, তাই না, ধরো একটা অন্য কালার লেগে গেছে, ওই কালারটা কিভাবে দূর করবা, সাদা শার্টে তোমার কালো কালার লেগে গেছে, কি করবা, একটা এমন একটা পদার্থ দিবা যাতে ওইটা একদম তুলে নিয়ে চলে যায়, সেটা হচ্ছে আমাদের বিরঞ্জক পদার্থ, সেটা আমাদের কি বিরঞ্জক, বিরঞ্জক পদার্থ। বিরঞ্জক পদার্থ কোনটা, এই যে NOCl, এই যে মাঝে একটা উদ্ভট একটা অক্সিজেন চলে এসেছে সোডিয়াম ক্লোরাইডের মাঝে। এরপর বিক্রিয়াকালে পটাশিয়াম ডাইক্রোমেট কয়টি ইলেকট্রন ত্যাগ করে, এটা বলতে চাচ্ছে এই যে ই এর মান, ঠিক আছে। এখন ই বলতে কি জানো, জারক বিজারকের ক্ষেত্রে যে কয়টা ইলেকট্রন গ্রহণ করে বা ত্যাগ করে, গ্রহণ করে বা ত্যাগ করে, সেটা হচ্ছে আমাদের তুল্য সংখ্যা। তো পটাশিয়াম ডাইক্রোমেটের ক্ষেত্রে আমি কিন্তু এর আগেই বলে দিয়েছি অলরেডি, সেটা হচ্ছে 6 পটাশিয়াম ডাইক্রোমেটের ক্ষেত্রে। KMnO4 এর ক্ষেত্রে কত হবে ভাইয়া, KMnO4 এর ক্ষেত্রে আমাদের ই এর মান 5 হবে। তারপর ফেরাস সালফেটের ক্ষেত্রে কত হবে, ফেরাস সালফেটের ক্ষেত্রে ই এর মান কিন্তু 1 হবে, ভুল করা যাবে না। অম্লীয় মাধ্যমে 6 গ্রাম ফেরাস সালফেটকে জারিত করতে কত গ্রাম পটাশিয়াম ডাইক্রোমেট প্রয়োজন হবে, এই যে ম্যাথ কিন্তু আমাদের চলে এসেছে। তাহলে এই যে করি আমরা, তোমার আহ, একটা জারক আর একটা বিজারক আমরা বুঝতেই পারছি, তাই না। তাহলে কি করব আমরা, এই যে Ne তোমার ফেরাস সালফেট, Ne ফেরাস সালফেট লিখলাম, আর এদিকে আমরা Ne পটাশিয়াম ডাইক্রোমেট লিখলাম, K2Cr2O7। এখন ফেরাস সালফেটের তুল্য সংখ্যা কত, 1, তার মানে শুধু আমাদের N লিখলেই কিন্তু হয়ে যাচ্ছে। এখন দেখো ফেরাস সালফেট তোমার এরকম 6 গ্রাম দেয়া রয়েছে, 6 গ্রাম গ্রাম দেয়া রয়েছে, তার মানে কত হবে এটা, এটা কিন্তু আমাদের W/m এ চলে যাবে, কিন্তু W/m এ চলে যাবে, কারণ এখানে W দেওয়া রয়েছে। W থেকে আমাদের মোল সংখ্যা কিভাবে বের করি, W/m, W/m। আর এইদিকে আমাদের কি হবে, এখানে আমাদের কত গ্রাম জানতে চাইছে, তার মানে এখানে আমাদের W/m হবে। তো এটা হচ্ছে ফেরাস সালফেটের ক্ষেত্রে, আর এটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেটের ক্ষেত্রে। তো ফেরাস সালফেটের ক্ষেত্রে আমাদের দেওয়া আছে না, ফেরাস সালফেটের ক্ষেত্রে আমাদের 6 গ্রাম দেওয়া আছে, 6 গ্রাম। আর ফেরাস সালফেটের আমাদের আহ ভর কত, ফেরাস সালফেটের ভর কত, এটা আমাদের ফেরাস সালফেটের আয়রন আছে তোমার 56, সালফার হচ্ছে 32 এবং 4 × 64। এটা করলে কত হচ্ছে আমাদের, 4 10 12 152 কি, আচ্ছা আমরা করি 6 আর 3 এ 9, 10, হ্যাঁ 152, তাইলে একটু মনে রাখবা কষ্ট করে যে এটা হচ্ছে 152, প্রায় প্রায় তোমার কাজে লাগবে, ঠিক আছে। ফেরাস সালফেট হচ্ছে 152, এবং এই ক্ষেত্রে আমাদের ডাব্লুর মানটা তো বের করাই লাগবে পটাশিয়াম ডাইক্রোমেটের ক্ষেত্রে, এবং পটাশিয়াম ডাইক্রোমেটের যে এম সেটা হচ্ছে আমাদের
294। এখন তোমার কাটাকাটির সুবিধার্থে এটাকে আমরা 300 ধরে নিব। 150 দোকানে 300, 150 দোকানে 300 নেওয়া যাবে না? নেওয়া যাবে ভাইয়া, নেওয়া যাবে। একটু হেরফের হইলে কোনো সমস্যা নেই, একটু হেরফের হইলে কোনো সমস্যা নেই। তাহলে এখান থেকে W এর মান কত হবে? 2 এর সাথে গুণ করে দাও। তাহলে W এর মান কত হবে? 12 এর আশেপাশে হবে, 12 এর আশেপাশে হবে। 12 এর আশেপাশে কই আছে দেখো। ভুল গেছে নাকি কোথাও? 6 গ্রাম তুল্য সংখ্যা কাউন্ট করেন নাই। ও আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। পটাশিয়াম ডাইক্রোমেটের তো তুল্য সংখ্যা আমি কাউন্ট করিনি, সরি। পটাশিয়াম ডাইক্রোমেটের কত হবে? আমি একটু আগেই বললাম 6। দেখছো আমিই ভুল করছি। তাহলে এখানে 6 দাও, এখানে 6 দিয়ে দাও, 6 দিয়ে দাও। তাহলে 6 কেটে যায়, 6 কেটে যায়। তাহলে এখানে কত থাকে? শুধু আমাদের 2 থাকছে। শুধু আমাদের 2 থাকছে। তাহলে 2 এর আশেপাশে কই আছে খোঁজো। 2 এর আশেপাশে কই আছে? দেখো, এইটা কিন্তু 2 এর আশেপাশে 1.94। এই যে 3.8 কিন্তু এটা কিন্তু 2 এর প্রায় দ্বিগুণ হয়ে যাচ্ছে। তার মানে ওইটা হবে না। 1.94 2 এর আশেপাশে। দেখছো? তাইলে আমাদের এত মাথা ঘামানোর দরকার আছে? 294 না কত আছে? কাটাকাটি যাচ্ছে না, কি করব? অনেকে 2 দিয়ে গুণ করবে। 2 দিয়ে যদি তুমি এটা যদি সমাধান করতে চাও, তো তোমার একদম কয় মিনিট যে লাগবে আমি জানি না। ঠিক আছে? এইজন্য একটু হেরফের করে তোমরা কেটে দিবা, তার আশেপাশে মান খুঁজবা, পেয়ে যাবা। হ্যাঁ, 6 নেওয়া হয়নি, ওটা ভুল হয়েছিল। আচ্ছা, কোনটি জারণ বিজারণ বিক্রিয়া? তোমরা জানো হয়তো জারণে কি হয়। জারণের ক্ষেত্রে আমাদের জারণ কখন হয়? যখন জারণ মান বাড়ে। একটা তোমার মৌলের তোমার জারণ মান বৃদ্ধি পায়। আর বিজারণে কি হয়? জারণ মানটা কমে কিন্তু। জারণ মান কমে, জারণ মান কমে। তো জারণ মান কমে। তো এই ক্ষেত্রে দেখো কোনটা জারণ মান কমতেছে। দেখো এইটার ক্ষেত্রে গণনা করতে সুবিধা হবে, কারণ এখানে প্লাস মাইনাস দেওয়া রয়েছে। এখানে ক্লোরিনের কিন্তু 0 আছে, এখানে -1, এখানে -1, তার মানে এখানে কি কমতেছে। যদি জারণ মান কমে তার মানে বিজারণ। ঠিক আছে? এটা আমরা পেয়ে গেলাম। এবার জারণ হচ্ছে কিনা দেখি। এখানে OH কত আছে? OH তোমার মাইনাস আছে, কিন্তু এখানে দেখো সেটা কি হয়ে গেছে, এখানে কিন্তু সেটা তোমার 0-তে চলে গেছে। তার মানে কি এইটাই হবে তোমার সেই আনসার, এইটা হবে তোমার সেই আনসার। এটা জারণ বিজারণ হইতেছে। আর দেখো এগুলো সব নিউট্রাল। এই যে এখানে +1 নিউট্রাল। ঠিক আছে? আহ সবই নিউট্রাল আছে। কোন আয়নে +3 জারণ সংখ্যার পরমাণু রয়েছে? আচ্ছা, তাইলে এটা এক এক করে আমাদের করা লাগবে। আচ্ছা, অক্সিজেনের ক্ষেত্রে আমরা জানি না যে অক্সিজেনের জারণ মান -2। তাইলে ক্লোরিনের যদি আমরা x ধরি এবং অক্সিজেন রে -2 ধরলাম, ইনটু 2 ইকুয়াল -1, তাহলে x এর মান -4 ইকুয়াল -1 ইকুয়াল -1 প্লাস 4 মানে x ইকুয়াল 3। বাহ, একবারেই চলে এসেছে +3 প্রথমেই। তার মানে এটাই হবে আমাদের আনসার। আচ্ছা, এই যৌগটিতে ক্রোমিয়ামের জারণ মান কত হবে? জারণ মান কত হবে ভাইয়া? এইটা তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে? এইটা জারণ মান তোমাদের মনে রাখতে হবে। কত বলো তো এটা? এটা কিন্তু সবার জানা থাকতে হবে। এইচএসসি শেষে এটা কিন্তু সবার জানা থাকতে হবে। এটা কত হবে বলো? এটা কত হবে কমেন্ট করো দেখি। এগুলো তো মুখস্থ, এগুলো তো বোঝানোর কিছু নেই, তাই না? এগুলো কিন্তু তোমাদের একটু মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, +6 অনেকেই লিখে দিয়েছে +6। কিন্তু আমি যদি বলতাম যে KMnO4, এখানে ম্যাঙ্গানিজের কথা, সেক্ষেত্রে কিন্তু +7। এই যে এই দুইটার ক্ষেত্রে তোমরা আণবিক ভর বলো বা তোমার তুল্য সংখ্যা বলো বা তোমার এই যে ম্যাঙ্গানিজ, এই যে মাঝের দুইটা, এই দুইটার তোমার হচ্ছে জারণ মান কত সেটা একটু মনে রাখবা। এটা ক্ষেত্রে +6, এটা ক্ষেত্রে +7। আচ্ছা, দেখো এটাই কিন্তু দিয়ে দিয়েছে, এটাই দিয়ে দিয়েছে +7। নিচের কোনটি অসামঞ্জস্যপূর্ণ বিক্রিয়া? তার মানে
অসামঞ্জস্য কোনটা জানো? মানে বইতে একটাই বিক্রিয়া আছে অসামঞ্জস্য বিক্রিয়া, এবং ওইটাই ঘুরে ফিরে দেয়। সেটা হচ্ছে এই যে এইটা। হ্যাঁ, এই যে এইটা, এইটা। দেখো এই যে ক্লোরিন, ক্লোরিন একবার এখানে জারিত বা মানে এক কথায় একই পদার্থ জারিত হবে বিজারিত হবে। এখানে তোমার কত 0 না? 0 আর এখানে কত -1, কিন্তু তার মানে এখানে কিন্তু জারণ মান কমতেছে। জারণ মান কমলে এখানে বিজারণ হচ্ছে আর এখানে শিওর জারিত হচ্ছে। তো এই একই সাথে জারিত বিজারিত হওয়া মানেই তোমার হচ্ছে অসামঞ্জস্যপূর্ণ। একই পদার্থ, মানে দেখো ক্লোরিনই একাই জারিত হচ্ছে একাই বিজারিত হচ্ছে, এটা হচ্ছে আমাদের অসামঞ্জস্যপূর্ণ। এটা একটু মনে রাখো যে ক্লোরিনের সাথে পানির বিক্রিয়া, ক্লোরিনের সাথে পানির বিক্রিয়া এইটা বইতে আছে এবং এইটাই দেয়, মানে চেঞ্জ করে না, এইটাই দেয়। আচ্ছা, তো জারণ মান কত এটা করে নিতে পারবা। বিজারক বৈশিষ্ট্য কি? বিজারক, বিজারক বলতে কি, বিজারক কিন্তু পদার্থ, বিজারক হচ্ছে এটা একটা পদার্থ, পদার্থ। এর কি কি ধর্ম আছে? বিজারক কি হবে? বিজারক কিন্তু পদার্থ, তার মানে এর কি হবে, এর কিন্তু জারণ ঘটবে, জারণ ঘটবে, কিন্তু বিজারকের জারণ ঘটবে, মানে উল্টা, বিজারকের জারণ ঘটবে। জারণ ঘটা মানে কি? ইলেকট্রন ত্যাগ, ইলেকট্রন ত্যাগ। তাহলে দেখি এখানে কি আছে। আচ্ছা, বিজারকের বৈশিষ্ট্য কি? না, বিজারণ কিন্তু জারণ ঘটায় না, বিজারণ অন্যকে মানে তোমার বিজারণ ঘটায়, ঠিক আছে? বিজারণ অন্যকে বিজারণ ঘটায়, তার মানে এটা হবে না, নিজে বিজারিত হয়। হ্যাঁ, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। মানে ব্যাপারটা এরকম, বিজারক তোমার এখানে যে কথাটা লেখা থাকবে সে নিজে ওইটা হবে, ঠিক আছে? নিজে ওইটা হবে কিন্তু অন্যকে আরেকটা করবে, ঠিক আছে? বিজারক অন্যকে জারিত করে, তোমার এই যে অন্যকে জারিত করে তোমার কি হবে, নিজে বিজারিত হবে, এরকম। এরকমই তো, নাকি ভুল হচ্ছে আমার? বিজারক, বিজারক পদার্থ জারণ হবে, জারণ হইলে আচ্ছা, আহ জারক অপরকে বিজারিত করে, নিজে। হ্যাঁ, ঠিকই আছে, বিজারক নিজে বিজারিত হবে কিন্তু অপরকে কিন্তু বিজারিত করবে। মানে ব্যাপারটা কিরকম জানো, এটা এইভাবে আমি অনেক সময় মনে রাখি যে, ধরো একজন গালি দেয়, তো সে কি হবে, সে কিন্তু অন্যকে গালি দিতে পছন্দ করবে কিন্তু সে নিজে গালি খেতে পছন্দ করবে না, নিজে কিন্তু গালি খেতে পছন্দ করবে না। তো এই বিজারক, বিজারক কি হবে তোমার, তাহলে এটা ভুল লিখছি আমি। বিজারক কি করবে, অন্যকে বিজারিত করবে, ঠিক আছে? অন্যকে বিজারিত করবে, অন্যকে বিজারিত করবে, অন্যকে বিজারিত করবে কিন্তু নিজে হবে জারিত, তার মানে নিজে হবে জারিত, এইটা হবে, এইটা হবে, সরি, এইটা হবে, ঠিক আছে? এইটা হবে, আমি গুলাই ফেলছি। হ্যাঁ, সি হবে, সি হবে, ঠিক আছে। মানে ধরো আমি গালি দিতে পছন্দ করি, ঠিক আছে? আমি অন্যকে গালি দিব কিন্তু নিজেকে গালি খাইতে পছন্দ করব না। তো এই যে বিজারক, এ অন্যকে বিজারিত করতে পছন্দ করবে কিন্তু নিজে কিন্তু বিজারিত হবে না। ধরে নাও এ গালি দিতে পছন্দ করে অন্যকে কিন্তু নিজে কিন্তু গালি খেতে পছন্দ করে না। তো ঠিক এরকম বিজারক অন্যকে বিজারিত করতে পছন্দ করে, নিজে কিন্তু বিজারিত হয় না, নিজে কি হয়, উল্টাটা হয়, জারিত হয়, নিজে জারিত হয়, তার মানে এইটা হবে। আমি একটু মানে গুলাই ফেলছিলাম আর কি। তো দেখো যে আমি ওইটা যে মনে রাখছি ওইটার মাধ্যমে কিন্তু আমি আবার সংশোধন করে ফেললাম, যে গালির ওই কনসেপ্টটা, তো তোমরা এই গালির ওই কনসেপ্টটা মনে রাখতে পারো। আচ্ছা, নিচের সমতাকরকৃত বিক্রিয়ার সহগগুলোর মান কত? আচ্ছা, এটা আমার এখনো মনে আছে। আহ, তোমার শাওন ভাইকে তোমরা চেনো কিনা জানি না। শাওন ভাই পড়াইছিলাম, আমার এখনো মনে আছে যে এটা 45-46 হয়। তোমার অ্যামোনিয়ার সাথে অক্সিজেনের বিক্রিয়া ঘটাবে, তোমার NO এবং পানি তৈরি হবে। এক্ষেত্রে একদম ABCD-র মানে এরকম যে 4, 5, 4, 6, 45-46, 45-46 কোথায় আছে? 45-46 একটু মুখস্থ রাখো, এটা জীবনটা অনেক সহজ হয়ে যাবে, ঠিক আছে? এই যে শাওন ভাই যখন পরীক্ষা দিছিল তখন আর কি, তার সময় এটা এসেছিল আর কি, শাওন ভাই পারছিল। আচ্ছা, নাইট্রোজেনের সর্বোচ্চ জারণ অবস্থা নিচের কোনটি? এটা তোমরা বের করলেই পেরে যাবা। এইটা হবে N2O5, N2O5। কোনটিতে ক্লোরিনের তোমার জারণ সংখ্যা সর্বাধিক? HClO4, এগুলো মুখস্থও রাখতে পারো, বেরও করতে পারো, ঠিক আছে? মুখস্থ রাখাই বেটার, HClO4। তো আজকের লেকচারটা আমাদের এই পর্যন্তই ছিল, আজকের লেকচারটা এই পর্যন্তই ছিল।
তো এখানে কিন্তু অনেকগুলা সূত্র লিখে দিয়েছি, অনেকগুলা কনসেপ্ট আমি কিন্তু তোমার লিখে দিয়েছি এক্সট্রা পেজ নিয়ে লিখে দিয়েছি। তো এইগুলা তোমরা একটু ক্যাপচার করবে, এগুলা আর আমি তো পিডিএফ দিয়ে দিব, তোমরা পরীক্ষার আগে যখন ইচ্ছা দেখতে পারবা। তো এইগুলা যদি ফলো করো, তোমার এই যে এই অধ্যায়ের এমসিকিউ গুলা সমাধান করতে অনেক ইজি হয়ে যাবে, অনেক ইজি হয়ে যাবে। আর তোমরা, বারবার বলতেছি, যারা কৃষিগুচ্ছ পরীক্ষা দিবা তারা নেটওয়ার্ক তোমার কৃষিগুচ্ছ ভর্তি সহায়িকা এই বইটা কেন। এটা কিনে একজন আমার মেসেজ করছে যে একটু মোটা, হ্যাঁ মানে একটু বেশিই পড়া। তো এমন বেশি না, তুমি আমাদের সাথে এই যে পরিমাণগত যে পড়ালাম আমরা, দুইটা শেষ হয়ে গেছে, এই অধ্যায়ে যত তোমার এমসিকিউ আছে তুমি সব দেখে ফেলো। তোমার দুইটা ক্লাস নিয়েছি কিন্তু আমরা 3 দিনে, 3 দিনে কি তোমার ওই অধ্যায় শেষ হবে না? ওই অধ্যায় শেষ হয়ে কিন্তু আরো অনেক সময় থাকবে। তো ওই সময়ে কি করবা, যে সময়টা থাকবে তখন ডিইউ কোয়েশ্চেন ব্যাংক বা ভার্সিটি ক কোয়েশ্চেন ব্যাংক এগুলো কিন্তু সলভ করতে পারো। আর তোমরা যারা ভার্সিটি মানে জিএসটির জন্য প্রিপারেশন নিছো, তাদের জন্য তো ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক সলভ করা মাস্ট। ভার্সিটি ক এর পর তোমরা চলে যাবা ডিইউ তে, আবার উদ্ভাসের তোমার মাস্টার কোয়েশ্চেন ব্যাংক আছে, এগুলাও সলভ করতে পারো, এগুলাও সলভ করতে পারো। তো ক্লাসটা কেমন লাগছে, ওভারঅলি যে খারাপ লাগলে তোমরা মানে নির্দ্বিধায় বলতে পারো, ঠিক আছে, যে যে আপনার ক্লাসটা খারাপ লাগছে, ভালো লাগেনি, হ্যাঁ কি সমস্যা ছিল সমস্যাগুলো বলতে পারো, ঠিক আছে। আমি আমার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছি। এখন আহ মানে যদি ভালো না লেগে থাকে নির্দ্বিধায় বলতে পারো, ঠিক আছে, এখানে আমি কোনো মাইন্ড করব না, ঠিক আছে। নির্দ্বিধায় বলতে পারো, হ্যাঁ, যদি ভালো হয় ভালোও বলো, খারাপ হইলে খারাপও বলো। কমেন্ট করো, লিস্ট একটা কমেন্ট করো যে ভালো হইলে জি ভাইয়া ভালো পড়াইছেন, খারাপ হইলে খারাপ, মিডিয়াম হইলে মিডিয়াম, মানে তুমি একটা কমেন্ট করো জাস্ট। হ্যাঁ সহায়িকা, হ্যাঁ ভাইয়া এটাই নিছি, হ্যাঁ প্রতিদিন ওই বইটাই পড়ি। আচ্ছা শহীদুল বলতেছে অনেক ভালো লাগছে। আচ্ছা মাহিন ইশতিয়াক বলতেছে ভাইয়া আপনি নিয়েন রেগুলার, যদিও আজকে আমি ফার্স্ট ক্লাস করতেছি, আজকেই এনরোল করলাম। আচ্ছা তার মানে মাহিনের হয়তো ক্লাসটা ভালো লাগছে। আচ্ছা আমাদের একটু জানাই দাও অন্যরা যারা আছো। তার মানে অন্যদের ক্লাস ভালো লাগেনি। শহীদুল বলতেছে ভাইয়া পাস হবে না, পাস কোনটা ছিল? না এটার ক্ষেত্রে 6 হবে, এটার ক্ষেত্রে 6 হবে, এটার ক্ষেত্রে 6 হবে, ক্রোমিয়ামের ক্ষেত্রে 6 হবে, ম্যাঙ্গানিজের ক্ষেত্রে 5 হবে, ম্যাঙ্গানিজের ক্ষেত্রে 5 হবে, 5 হবে। আচ্ছা অরুণ রয় বলতেছে অনেক ভালো লাগছে। হ্যাঁ অরুণ রয় রে তো আমি দেখি, ক্লাস রেগুলার করে অরুণ রয়, শহীদুল, শান্তা, এরা রেগুলারই করে ক্লাস। শান্তা বলছিল যে ভাইয়া সামনে মাসে কুমিল্লা ইউনিভার্সিটির এক্সাম, তার আগে কি সব শেষ করতে পারবো? হ্যাঁ আমরা টার্গেট নিয়েছি তোমার হচ্ছে ঈদের আগে ইনশাল্লাহ শেষ করে দিব। আমাদের ক্লাস 28 বা 29 তারিখ পর্যন্ত চলবে, এবং 29 তারিখের মধ্যে আমরা শেষ করে দেব। তবে সামনের উইক থেকে তোমাদের একদিনে 2টা করে ক্লাস নেওয়া লাগবে, ক্লাস 2টা করা লাগবে, তাছাড়া আমরা শেষ করতে পারবো না। শহীদুল ইসলাম আপনি পরে একবার 7 বলছিলেন। আচ্ছা হয়তো মানে ভুলে হয়তো বলে ফেলতে পারি, ঠিক আছে, ভুলে হয়তো বলে ফেলতে পারি। তোমার তাইলে এইটাই হবে, ঠিক আছে, ভুলে হয়তো অনেক কিছুই বলা হয়ে যায়। অনেক সময় এরকম হয় যে আমি মুখে বলছি এক লিখছি আরেক, বা লিখছি এক মুখে বলছি আরেক, একটু এরকম মিসম্যানেজ হয়। তবে এইটাই হচ্ছে কারেক্ট আছে, এইটা হচ্ছে কারেক্ট আছে। হ্যাঁ কারেক্ট আছে, এটা হচ্ছে কারেক্ট আছে, এটাই কারেক্ট আছে। এখানে যেটা আছে এটাই কারেক্ট হবে, সমস্যা নেই।
আচ্ছা, তোমরা ভালো থাকো, অনেক রাত হয়েছে। আজকের ক্লাসটা তাহলে আমরা এখানেই শেষ করে দিলাম।